হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। একদিকে এক খরুশ আর ডমিনেটিং প্রফেসর, আর অন্যদিকে এক জেদি ল স্টুডেন্ট। দুজনের রিলেশন একেবারে কুত্তা বিড়ালের মতো, সবসময় একে অপরের পেছনে দুজন লেগেই থাকে। তবে এই লড়াই কি ভালোবাসায় রূপ নেবে, এটা জানতে হলে পুরো ড্রামাটি দেখতে হবে। ড্রামাটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, তাই আপনারা অনেক বেশি মজা পাবেন। এখন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিডার ইয়াওকে দেখানো হয়। তিয়ান তাকে বলছে, তুমি চাইলে ইউএসএতে নিজের একটি দারুণ ফিউচার গড়ে নিতে পারবে। তুমি কি সত্যি আমার সঙ্গে যেতে চাও না? জবাবে সুইয়াও বলে, গ্রাজুয়েশনের পর আমি অনেক জায়গায় আমার রেজুমে পাঠিয়েছিলাম, কিন্তু একমাত্র লো গ্রুপ আমাকে অ্যাকসেপ্ট করেছে। তাই আমি তাদের প্রতি একেবারে অনুগত থাকব। তবে হ্যাঁ, তোমার চলে যাওয়ার কথা ভেবে আমার কিন্তু একটু খারাপ লাগছে। এটা শুনে তিয়ান বলে, নাটক বন্ধ করো। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি তোমার কোনো ভুল হয় তবে প্লিজ আমার নাম চালাবে না, কারণ আমি তো চলেই যাচ্ছি। তুমি কি জানো, লো গ্রুপের নতুন সিও জয়েন হতে চলেছে। সে যেমন হ্যান্ডসাম তেমন রিচ। ঠিক তখনই ওইখানে আমাদের মেইন লিড মিস্টার লুয়ের এন্ট্রি হয়। অফিসের সবাই তাকে দেখে তো পুরো ওয়াও, আমাদের বস কত হ্যান্ডসাম। কিন্তু সুইয়াও তাকে দেখা মাত্রই যেন ওর পায়ের তলার মাটি সরে যায়। সে ভাবে, সর্বনাশ, এই ডেভিল প্রফেসর এখানে কেন? এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এই সেই প্রফেসর যে কলেজে 4 বছরে সুইয়াওয়ের নাকে দম করে রেখেছিল। কলেজে একবার সুইয়াও তাকে বলেছিল, প্লিজ স্যার, আমার মাত্র 1 নম্বর কম আছে, এবারের মতো আমায় ছেড়ে দিন প্লিজ প্লিজ, বদলে আমি আপনাকে ট্রিট দেব। শুনে প্রফেসর লু বলে, তুমি আমায় ঘুষ দিতে চাচ্ছ? এর জন্য 3 বছরের শাস্তি হতে পারে, অথবা জেলেও যেতে পারো। এখন ভাবো তুমি কি আইন ভাঙবে? বেচারি সুইয়াও তো ভয়ে কুকড়ে যায়। আরেকবার লাইব্রেরি থেকে সুইয়াও একটি বই নিতে গেলে প্রফেসর লুও ঠিক সেই বইটাই ধরে। সুইয়াও বলে, এই বইটা আমার খুব দরকার। লো বলে, বইটা আগে আমি হাতে নিয়েছি, আর তাছাড়া তোমার বই পড়ে লাভ কি? শেষে তো সেই ফেলি করবে। এই বলে বই নিয়ে চলে যায়। সুইয়াও তখন ভীষণ রেগে মনে মনে ভেবেছিল, আর মাত্র কয়েকটা দিন সহ্য করে নেই, গ্রাজুয়েশন কমপ্লিট হলেই একদম শান্তি আর স্বাধীনতায় বাঁচব। কিন্তু বর্তমানে তাকে দেখি সুইয়াও দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? সে ভাবে ওনার তো 3 বছর প্রফেসরের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তখন প্রফেসর লু মুস্কি হেসে বলে, আমি কলেজে আরও 1 বছর পড়ানোর জন্য ফিরে এসেছি। সুইয়াও তখন মাথায় হাত দিয়ে ভাবে, উফ, কলেজের এই 4র্থ বছরেও লোকটা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। প্রফেসর লু ওইখানে বলে, তোমাকে তো স্পেশালি আমি নিজেই পড়াবো, আর যদি তুমি আমার কথা না শোনো তবে তোমার 10 পয়েন্ট কাটা যাবে। শুনে তো বেচারি সুইয়াওয়ের মাথা ঘোরার দশা। বর্তমানে সে ভাবছে, কলেজে তো 4 বছর আমায় টর্চার করেছে, এখন আবার আমার বস হয়ে ফিরে এসেছে আমাকে জ্বালানোর জন্য। আমার কপালটাই খারাপ। মিটিং রুমে লু এন্টার করা মাত্রই সুইয়াও তাকে হ্যালো বলতে চাচ্ছিল, কিন্তু লু তার দিকে ফিরেও তাকায় না। সুইয়া ভাবলো, টিচার কি আমাকে চিনতে পারলো না? লু সবার সামনে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম মিস্টার লু, আজ থেকে লু গ্রুপের প্রেসিডেন্ট। এরপর একে একে সবাই নিজের পরিচয় দিতে শুরু করে। কিন্তু সুইয়াও শুধু ভাবছে, কলেজ শেষ হওয়ার তো খুব বেশি দিন হয়নি, আর আমি তো খুব একটা বদলেও যাইনি। ও কি সত্যি আমাকে চিনতে পারেনি, নাকি হেয়ার কাট চেঞ্জ করেছি বলে চিনতে পারছে না? সে যখন এসব ভাবছিল, সবাই হঠাৎ তার দিকে তাকাতে শুরু করে, কারণ এবার তার পরিচয় দেওয়ার পালা। সে উঠে বলে, হ্যালো বস, আমার নাম সুইয়াও। লো সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে সুইয়াওকে বলে, লিগাল এইড সেন্টারের দায়িত্ব তুমি সামলাবে। সুইয়াও অবাক হয়ে বলল, বস, আমি তো মাত্রই ওই ডিপার্টমেন্ট থেকে শিফট করলাম। লো কড়া গলায় বলে, তুমি কি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছো? বেচারির একদম মুখ বন্ধ হয়ে যায়। সে ভাবলো, এই খরচ টিচার নির্ঘাত আমাকে চিনে ফেলেছে, তাই ইচ্ছা করে এভাবে আমায় বুলি করছে। সে যখন কাজ করতে গেল, তার কলিগ এসে জিজ্ঞেস করলো, তুমি তো গত উইকেন্ডেই এই কাজটা শেষ করেছিলে। সুইয়াও দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই আমার কপাল। কলিগ আবার বলল, তুমিও তো সেই কলেজ থেকে গ্রাজুয়েশন করেছ যেখান থেকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার লু এসেছে। উনি কত হ্যান্ডসাম, তাই না? তুমি কি ওনাকে আগে থেকে চিনতে? সুইয়াও বিড়বিড় করে বলল, হ্যাঁ চিনি তো, 1 নম্বরের খরুশ একটা লোক। কলিগ খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কলেজে কি তোমাদের মধ্যে কোনো কথা হতো, বা তোমাদের কি কোনো লাভ অ্যাফেয়ার ছিল? সুইয়াও রেগে উঠে বলল, ঘন্টা ছিল। তবে শুনেছি কলেজে ওর নাকি একটা হোয়াইট মুনলাইট ছিল, যদিও আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। এরপর লিগাল এইড সেন্টারের কাজ নিয়ে সুইয়াওয়ের কাছে একের পর এক ফোন আসতে শুরু করলো। মানুষ তাদের ছোটখাটো সব ঝামেলা নিয়ে তাকে ফোন করছিল। কাজের চাপ এতই বেড়ে গেল যে তাকে একসাথে 2টো করে ফোন সামলাতে হচ্ছিল। কাজ করতে করতে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সে ভীষণ টায়ার্ড হয়ে ভাবলো, অবশেষে ছুটি হলো।
ঠিক তখনই লুয়ের কল। সুইয়াও তো রেগে আগুন। সে ভাবলো আবারও ওভারটাইম করাবে। কন্ট্রোল সুইয়াও, কিছু করার নেই। লোকটা এখন আমার বস। আগে প্রফেসর হয়ে রক্ত শুষত, আর এখন বস হয়ে রক্ত শুষছে। সে এবার তার ফোনে লুয়ের নাম্বার কোল্ড রুটলেস প্রফেসর নামে সেভ করে দেয়। একটু পর সুইয়া যখন কিছু ডকুমেন্ট দিতে এলো, দেখলো লু দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে পেছন থেকে তাকে খুঁটিয়ে দেখতে লাগলো। চওড়া কাঁধ, সরু কোমর আর লম্বা পা। লোকটার তো সুপার মডেল হওয়া উচিত ছিল। কে জানে কেন প্রফেসর আর সিও হওয়ার শখ হলো। আরে ধুর, আমি এসব কি ভাবছি। সে রুমে ঢুকে বলল, আপনি আমাকে ডেকেছিলেন? লু বলে, এইসব ডকুমেন্টস অ্যারেঞ্জ করে কাল সকালের মধ্যে আমাকে দেবে। সুইয়াও অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? লু পাল্টা প্রশ্ন করলো, কোনো সমস্যা? সুইয়াও আমতা আমতা করে বলল, অন্তত একদিন সময় তো দিন। লু যাওয়ার সময় শুধু এতটুকুই বলল, সময়টা নিজেই ম্যানেজ করে নাও। সুইয়াবের তখন এমন রাগ হচ্ছিল যেন প্রফেসরের সব কটা দাঁতই ভেঙে দেবে। সে তার বেস্টকে কল করে বলে, পরে চাইলে আমাকে জেলে পাঠিয়ে দিস, কিন্তু এই প্রফেসরকে আমি ছাড়বো না। আল্লাহ কেন যে ওকে আবার আমার কাছে পাঠালো? মনে হয় আমাকে টর্চার করার জন্যই ওর জন্ম হয়েছে। আমি ওর কি ক্ষতি করেছিলাম যে ও আমার সাথে এমন ব্যবহার করছে? জবাবে ওর বেস্টি বলল, আরে আমি নিজেই তো এখন ওভারটাইম করছি। বেচারি সুইয়া তখন গান গাইতে গাইতে বলে, প্রফেসর লু এক নম্বরের শয়তান। এইরকম গান গাইতে গাইতে যখনই পেছন ফিরে, দেখে লু তো ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে এবার তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে বলে, মিস্টার লু, আমার কথা শুনুন। আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তেমন না। মানে আপনি এখন অফিস থেকে যাননি? সে ভাবলো এই প্রফেসর নির্ঘাত জানতো আমি এখানে, তাই নজর রাখার জন্য ফিরে এসেছে। সে বলল, আপনি কি আড়ি পেতে গান শুনছিলেন? লোক গম্ভীর হয়ে বলে, তোমার কি মনে হয় আমি কি তোমার মতো অকালপক্ষ? শুইয়া মনে মনে ফুঁসতে লাগলো, এই লোকের বুকে কি পাথর আছে? এত খাটিয়ে নিচ্ছে, আবার বলছে আমি নাকি অকালপক্ষ। লো বলে, আমার খাবার রাখা আছে, আমি খাবো না, তুমি চাইলে ফেলে দিতে পারো। শুইয়া রেগে খাবারের কাছে গিয়ে বলে, দেখি তো ডেভিল প্রফেসর কি এনেছে। আরে বাহ, এ তো টেস্টি খাবার। ফেলার সে নিজের পেটে ঢোকানোই ভালো। সে খেতে শুরু করলো আর তৃপ্তিতে ওর চোখে প্রায় জল চলে এলো। তার যেন সারাদিন খাটাখাটনির পর এই খাবারটি খেয়ে মনটাই ভরে গেছে। এই জন্য বলে, এই প্রফেসর না ভালো খাবারের কদর করে, না ভালো মানুষের। অফিস শেষে এসে বাইরে দাঁড়িয়েছিল, ভাবছিল এত বৃষ্টি হচ্ছে আর একটা ট্যাক্সিও পাচ্ছে না। ঠিক তখনই লোক গাড়ি নিয়ে এসে হুট করে তার সামনে ব্রেক কষলো। শুইয়াও সাথে সাথে গাড়িতে উঠে বসে জিজ্ঞেস করে, আপনি কি এতক্ষণ আমার জন্য বাইরে ওয়েট করছিলেন? লো মজা নিয়ে বলে, জানি না, তুমি মনে মনে আর কত জাগা খিচুড়ি পাকাও। শুইয়া ভাবলো, খরুশ একটা, ও কেনই বা আমার জন্য ওয়েট করবে। সে এবার জিজ্ঞেস করে, আপনি তো বিদেশেও ভালো বিজনেস করতে পারতেন, তবে এখানে কেন এলেন? এতে আপনার কি লাভ হচ্ছে? লোক প্রথমে কিছু না বললেও পারে বলে, বাচ্চাদের শুধু নিজের কাজ নিয়ে থাকা উচিত। শুইয়া মুখ বাঁকালো। বাড়ির সামনে পৌঁছে সে বলল, মিস্টার লু, আপনি কি আমাকে একটি আমব্রেলা ধার দিতে পারেন? দেখুন বাইরে কত বৃষ্টি। লো বলে, আমার কাছে একটাই ছাতা আছে। শুইয়াও আবদার করে বলে, লেডিস ফার্স্ট হিসেবে তো ছাতাটা আমার পাওয়া উচিত। কিন্তু লো তখন ক্যালকুলেশন করতে শুরু করলো, আমি যদি অসুস্থ হই তবে কোম্পানির কয়েক মিলিয়ন লস হবে, আর তুমি অসুস্থ হলে বড়জোর 10 টাকা লস। শুইয়া ভাবে, এই খরচ দেখছি ক্যালকুলেশন ছাড়া আর কোনো কিছুই বোঝে না, কিন্তু আমাকে এভাবে ছোট করার কি দরকার ছিল? সে যেমনই মুখ ফুলিয়ে নামতে যাবে, লো বলে, দাঁড়াও। সে এবার ছাতাটি এগিয়ে দেয়। শুইয়াও অবাক হয়ে বলল, কেন? একটাই তো ছাতা ছিল। লো গ্রুপের দামি প্রেসিডেন্টের তো অসুস্থ হওয়া চলবে না, তাই না? লো এবার বলে, আমার কাছে এই 2টা ছাতা আছে। শুইয়াও তখন মনে মনে ভাবে, এই লোকটা আসলে আমাকে বুলি করে অনেক মজা পায়। সে এবার ছাতাটি নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন কোম্পানিতে আসার পর যা জানায়, সে শুনেছে মিস্টার লুভেনের নাকি বেশ কোল্ড লেগেছে, তাই সে তাকে কোল্ডের মেডিসিন দেবে। এটা শুনে শুইয়াও অবাক হয়ে ভাবে, মিস্টার লুয়ের কাছে তো সেকেন্ড আমব্রেলাটা ছিলই, তাহলে তার কোল্ড হলো কিভাবে? যা তখন শুইয়াওকে জিজ্ঞেস করে, আমি শুনেছি তোমরা নাকি সেম কলেজে ছিলে, তুমি কি ওনাকে আগে থেকেই চেনো? শুইয়াও একটু ভাব নিয়ে বলে, আরে আমাদের মধ্যে তো জাস্ট চেনা জানা চেয়েও বেশি কিছু ছিল, ও তো আমার পিছুই ছাড়তো না। যা পাল্টা লজিক দেয়। বলছো কি? কাল তো মিস্টার লু তোমার সঙ্গে কথাই বলছিল না। শুইয়াও স্মার্টলি রিপ্লাই দেয়, আমাদের রিলেশনশিপ এতটাই ক্লোজ যে কেউ যাতে ডাউট না করে, সেই জন্য ও ওভাবে রিয়াক্ট করছিল। যাও মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আরেক কলিগ এসে জানায় যে মিস্টার লু সবাইকে ডিনারের ট্রিট দিয়েছে। শুইয়াও সেখানে পৌঁছালে দেখে সবাই অলরেডি বসে আছে, তাই সে মিস্টার লু এর থেকে বেশ ডিস্টেন্স একটি চেয়ারে গিয়ে বসে। যা মজা নিয়ে বলে, তুমি এত লেট করলে যে বস তোমার আগে চলে এসেছে। শুইয়াও করা জবাব দেয়, তোমরা তো জানোই আমি লিগাল এইড সেন্টারে কাজ করি, ওটা কত দূরে? তোমার কি মনে হয় আমি কাজ স্কিপ করে আসবো? হঠাৎ লো কল দিয়ে বলে, এখানে এসো। শুইয়াও মনে মনে ভাবে,
মনে হচ্ছে ডেভিল প্রফেসর আবার কোনো ঝামেলা করবে। সে সাইলেন্টলি পাশে চেয়ারে গিয়ে বসে। ঝাও আবার খোসায়, তুমি তো মিস্টার লুয়ের পাশে ছাড়ছো না। তোমার কি ওনার ওপর ক্রাশ আছে? সুইয়াও গম্ভীর হয়ে বলে, একটু ভালোভাবে কথা বলো, উনি আমার বস। আর তাছাড়া আমার অফিসে রোম্যান্স একদম পছন্দ না। এটা শুনে লুয়ের মুড অফ হয়ে যায়। তখন লুয়ের ফ্রেন্ড জিয়াং হাসতে হাসতে বলে, চলো সবাই মিলে ড্রিঙ্ক করি। সবাই যখন শেয়ার্স করছিল, লু শুধু টি খাচ্ছিল। সে সুইয়াওকে মেসেজ করে বলে, তুমি আমার বদলে ড্রিঙ্ক করো, প্রতি গ্লাসে 200 পাবে। সুইয়াও রিপ্লাই দেয়, ফার্স্টে পেমেন্ট দিন, তবে কাজ করব। মানি ট্রান্সফার হওয়ার পর সুইয়াও বলে, ওকে ডিল ফাইনাল। ঝাও যখন লোকে ড্রিঙ্ক অফার করতে আসে, তখন লো টেবিলের নিচ দিয়ে সুইয়াওয়ের পায়ে কিক করে। সুইয়াও সাথে সাথে দাঁড়িয়ে বলে, বসের বদলে আমি ড্রিঙ্ক করব, কারণ বস ড্রিঙ্কসে খুব একটা ভালো নয়। জিয়াং তখন লোকে টেক্সট করে বলে, নিজের বদলে একটা ইয়াং মেয়েকে দিয়ে ড্রিঙ্ক করাচ্ছ, তোমার জেন্টালম্যান ম্যানার্স কোথায় গেল? লো রিপ্লাই দেয়, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুমি এখন নিজের সরকায় তেল দাও। জিয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর আসলে কোল্ড লাগলো কিভাবে? তুই তো খুব কেয়ারফুল মানুষ, সবসময় আমব্রেলা রাখিস। লো সুইয়াওয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, জিয়াং তুই কি বড্ড বেশি বেকার হয়ে গেছিস? এদিকে সুইয়াও একের পর এক গ্লাস খালি করছিল আর লোকে মেসেজ করে পাঠাচ্ছিল আরো টাকা পাঠানোর জন্য। লো একসাথে অনেক টাকা পাঠিয়ে দেয়। সুইয়াও সারপ্রাইজড হয়ে যায় এবং খুশিতে আরো ড্রিঙ্ক করতে শুরু করে। এক পর্যায়ে এসে একদম টাল হয়ে যায়। যখন সে আরো ড্রিঙ্ক করতে যাচ্ছিল, লো তাকে স্টপ করে বলে, অনেক হয়েছে, এবার সবাই ডিনার করে নাও। যাক, ফাইনালি এই ডেভিল প্রফেসর হিউম্যানের মতো বিহেভ করলো। পার্টি শেষে সুইয়াও যখন টলতে টলতে দেওয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, লো এসে তাকে ক্যাচ করে। সুইয়াও নেশার ঘড়ি তাকে ক্লোজ টেনে নিয়ে বলে, বলো তো আমি তোমার কি ক্ষতি করেছি? সবার সাথে জেন্টালম্যান সাজো আর শুধু আমাকেই বলি করো। লো দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকি, এত বছর হয়ে গেল, তোমার আগের কিছুই মনে পড়লো না, কিন্তু আমি কেন আজও তোমাকে ভুলতে পারছি না। ফ্ল্যাশব্যাকে 3 বছর আগে অ্যানুয়াল ফাংশনের দিন, যখন প্রফেসর লো কলেজ ছেড়ে চলে যাচ্ছিল, সব মেয়েরা স্যাড হয়ে যায় যে এত হ্যান্ডসাম প্রফেসর চলে যাচ্ছে, কিন্তু ডাঙ্ক সুইয়াও চ্যালেঞ্জ করেছিল, প্রফেসর লোকে পটানো কোনো ব্যাপারই না, দেখো আমি কিভাবে ওনাকে পটিয়ে ফেলি। সে দৌড়ে গিয়ে লুকে দেওয়ালের সঙ্গে ঘেরাও করে প্রপোজ করে এবং সারপ্রাইজলি তাকে কিস করে দেয়। আসলে বর্তমানে মিস্টার লো সুইয়াওকে ড্রিঙ্ক করিয়েছিল এই হবে যে হয়তো নেশার ঘরে সুইয়াওয়ের সেই পাস্টের সব কথা মনে পড়ে যাবে। সুইয়াও আবার জিজ্ঞেস করে, বলো না আমি তোমার কি বিগড়িয়েছি, তুমি কথা বলছো না কেন? লো এবার প্রথমে তাকে খুব আদর করে কাছে টেনে নিতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হয়ে বলে, তোমার যদি ড্রিঙ্ক করার ইচ্ছেই না থাকে তবে কেন করলে? সুইয়াও উত্তর দেয়, বিকজ তুমি আমার বস, আমি যদি অবাধ্য হই তাহলে তুমি আমাকে আরো বেশি বলি করবে। লো নরম সুরে বলে, ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি তোমাকে আর ড্রিঙ্ক করতে দেবো না। সুইয়াও তখন মনের কথা খুলে বলে, আসলে আমি এসব করেছিলাম জাস্ট কিছু এক্সট্রা ইনকামের জন্য, টাকা জমানো খুব টাফ আর আমাকে একটি বাড়ি কিনতে হবে। ফিউচারে এমন কোনো ডিল থাকলে আমাকে শিওরলি কন্ট্যাক্ট করবে, আমি সব করে দেব। লো অবাক হয়ে বলে, মানে তুমি ড্রিঙ্ক করতে চাও? সুইয়াও বলে, না আসলে আমি নিজেও জানি না আমার কেন এত রাগ হচ্ছে, আমি সচরাচর এমন না, হয়তো বেশি মাতাল হয়ে গেছি বলে আজগবি সব রিয়াক্ট করছি, সো ডোন্ট টেক ইট পার্সোনালি, কাল সকালে তো সব ভুলে যাব। সুইয়াওয়ের ভুলে যাওয়ার কথা শুনে মিস্টার লুয়ে 3 বছর আগে সেই অ্যানুয়াল ফাংশনের কথা মনে পড়ে। সেই রাতের কিসের পরদিন লু যখন একগুচ্ছ ফুল নিয়ে সুইয়াওকে বলতে গিয়েছিল, কাল রাতে তুমি যা বলেছিলে তাতে আমি রাজি, তখন শিয়াও ক্যাজুয়ালি বলে, কাল রাতে হয়তো একটু বেশি খেয়ে ফেলেছিলাম, এই জন্য উল্টাপাল্টা কাজও করেছি, প্লিজ মাইন্ড করবেন না। ক্লাসের বেল বাজতে এসে দৌড়ে পালায়। লো তখন ভাবে সুইয়াও কি তার ইমোশন নিয়ে খেলছে, সেই কষ্ট আজও তাকে তাড়া করে বেড়ায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুইয়াওয়ের মাথায় গত রাতের কিছু ফ্ল্যাশব্যাক আসছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে ভাবে, আমি এমন বিদঘুটের স্বপ্ন কেন দেখছি, পুরো রিয়েল মনে হচ্ছে। কাল রাতে কি আমি মিস্টার লোকে আজে বাজে কিছু বলেছি? তবে আমি তো শেষ। অফিসে গিয়ে সে ভয়ে ভয়ে লোকে জিজ্ঞেস করে, কাল ড্রিঙ্ক করার পর আমি কি উল্টাপাল্টা কিছু করেছিলাম? লো তখন ক্লোজ এসে বলে, হ্যাঁ তুমি তো বলছিলে তুমি আমায় লাইক করো। সুইয়াও শকড হয়ে চিৎকার করে বলে, ইম্পসিবল, এমনটা হতে পারে না। লো মুস্কি হেসে বলে, জাস্ট জোকিং, তারপর রাগ করে চলে যায়। সুইয়াও ভাবে, বিনা কারণে লোকটা সবসময় মুড অফ করে থাকে, এখন আমার স্যালারি না কাটা গেলেই ভালো। ওইদিকে লো বসে বসে ভাবছিল, আমি ওকে লাইক করার কথা বলতেই ও কিভাবে রিয়াক্ট করলো, ওকে আমাকে এতটাই হেট করে। তার বন্ধু জিয়াং এসে খোঁচায়, এত বছর হয়ে গেল এখনো ওই মেয়েটাকে ভুলতে পারলি না? বাইরের কেউ জানলে তো বিশ্বাসই করবে না যে তুই ওর জন্য এভাবে কন্ট্রোল হারাস। লোয়ের তখন কলেজের সেই ফার্স্ট ডে এর কথা মনে পড়ে, যখন সুইয়া প্রথমবার তার সঙ্গে ধাক্কা খেয়েছিল। জিয়াং বলে, যখন ওকে এতই পছন্দ করিস তবে মনের কথা খুলে বলছিস না কেন? লো ইমোশনাল হয়ে বলে, আমি ওকে ভয় দেখাতে চাই না, আমার ভয় হয়
ও যদি আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয় আমি ওকে হারাতে পারবো না। সুইয়া ভিজা অবস্থায় বাড়ি ফিরলে তার বাবা বকাঝকা করে বলে, সবসময় আমব্রেলা নিতে কেন ভুলে যাও, এত রাত পর্যন্ত কিসের কাজ? সুইয়া বলে, অফিসে একটা নতুন খরচ বস এসেছে, তার অত্যাচারে বেশি কাজ করতে হয়। বাবা বলেন, তবে জব ছেড়ে দাও, আমার বিজনেস হ্যান্ডেল করো। সুইয়া মজা করে বলে, তার মানে আপনি ফাইনালি স্বীকার করলেন আপনি একজন হিডেন বিলিয়নার। বাবা যখন সুপার মার্কেটে সেলসের কথা বলে সুইয়াও হতাশ হয়ে ঘুমাতে চলে যায়। পরদিন অফিসে গুঞ্জন উঠে যে এক ফেমাস ফিমেল সেলিব্রিটি এসেছে এবং বসের বুকে মাথা রেখে কাঁদছে। সুইয়াও আড়ি পেতে শুনে যাও জানায় যে ওই সেলিব্রিটির নাম মিস নিয়ান, উনি অলরেডি ম্যারিড আর সে নাকি এখানে ডিভোর্সের জন্য এসেছে। সুইয়া মনে মনে ভাবে, প্রফেসর লোকে তবে কারো মেল মিস্ট্রেস। লু সুইয়াওকে নিজের কেবিনে রেখে নিয়ানের ডিভোর্স কেসটি হ্যান্ডেল করতে বলে। নিয়ান যখন জিজ্ঞেস করে কেন লু নিজে কেসটা লড়ছে না, তখন লু জানায় সুইয়াও একজন অত্যন্ত প্রফেশনাল লয়ার। এখানে নিয়ানের শুধু একটি ডিমান্ড, তার এক্স হাজবেন্ড যেন কোনো কিছুই না পায়। কেবিনের বাইরে এসে সুইয়াও লুকে বলে, আমি প্রমিস করছি আপনাদের রিলেশনশিপের কথা কাউকে বলবো না। আপনাদের থার্ড পার্টি হওয়া হয়তো আইনের চোখে অপরাধ না, কিন্তু আমাদের লয়ারদের একটি বর্ডার লাইন আছে। অন্তত ও ডিভোর্স পর্যন্ত ওয়েট করতে পারতেন। লু হাসতে হাসতে ভাবে, আমি ভাবলাম ও জেলাস হবে, তবে উল্টো সে কি ভাবছে। সুইয়াও যখন নিজের ডেস্কে আসে তখন নিয়ানের পুরো নাম দেখে অবাক। ওইখানে লেখা লু নিয়ান, অর্থাৎ লু আর তার সারনেম সেম, এর মানে তারা সিবলিংস। এই জন্যই হয়তো লো এতটা রেগে গিয়েছে, সে এক্ষুনি ক্ষমা চাইতে চাচ্ছিল। এই জন্য খুঁজতে অফিসে আসে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় লো সেখানে নেই, একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ গেছে, তাই তুমি একটু বাইরেই ওয়েট করো। সুইয়াও থ্যাংক ইউ বলে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন লোকে টেক্সট করে জানায় সুইয়াও আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাচ্ছিল। সুইয়াও এসে দেখে লো অলরেডি সেখানে। সে অবাক হয়ে ভাবে, মিটিং এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। লো পিছন ফিরে তাকালে সুইয়া দৌড়ে এসে বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি আপনার সিস্টারকে নিয়ে ভুল বুঝেছিলাম। লো পাল্টা বলে, তুমি যদি এত বেশি ইমাজিনেশন করো তবে লয়ার হবে কিভাবে? কে তোমাকে লয়ার বানিয়েছে? সুইয়া ভাবে, আমার মাস্টার বলেছিল যদি ভবিষ্যতে আমি ভুল করি তবে যেন ওর নাম না নেই। লো বলে, বলছো না বেশ লয়াল তো তুমি। সুইয়া বলে, থ্যাংক ইউ। লো গম্ভীর হয়ে বলে, আমি কোনো কমপ্লিমেন্ট দেইনি। এরপর সে জিজ্ঞেস করে, ড্রাইভ করতে পারো? সুইয়া কনফিডেন্সের সাথে বলে, কলেজ টাইমে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছিলাম, ভুলে গেলে নাকি? লো বলে, আমাকে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দাও, আমি ড্রিঙ্ক করেছি। সুইয়াও ড্রাইভিং সিটে বসে মনে মনে ভাবে, লাইসেন্স থাকলেও আমি কোনোদিনও গাড়ি চালাইনি। লো বলে, কোনো ব্যাপার নাই, স্টার্ট করো। সুইয়াও অবাক হয়ে বলে, তুমি তো আমায় বেশ বিলিভ করো। লো মজা করে বলে, আমার ইন্স্যুরেন্স করা আছে। সুইয়াও ভাবে, আমিও কি সব আজগুবি ভাবি। সে সিট অ্যাডজাস্ট করতে গিয়ে ভুল বাটন চেপে দেয়। প্রথমে সে সিট উল্টে পেছনে চলে যায়, পরের বার লুয়ের উইন্ডো খুলে যায়, আবার গাড়ির ওয়াইপার চলতে শুরু করে। দুজনেই হাসি চেপে রাখার ট্রাই করছিল। লো যখন ক্লোজ এসে বাটন টিপে দেয় সুইয়াও নার্ভাস হয়ে পড়ে। হঠাৎ গাড়ি একটা ঝটকা খেলে লো শক্ত করে সিট বেল্ট বেঁধে বসে থাকে। সুইয়াও ড্রাইভিং ক্লাসের টিপসগুলো মনে করে বিড়বিড় করে বলছিল। লো সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। গাড়ি পার করার সময় সুইয়াও গাড়ি রিভার্স করতে গিয়ে একটা পোলে ধাক্কা মারে। সে ভয়ে জিজ্ঞেস করে, কত টাকা লস হলো? লো বলে, কয়েক হাজার তো হবেই। সুইয়াও ডিফেন্সিভ হয়ে বলে, পুরোটা আমার ভুল না, তুমিই তো ড্রাইভ করতে বললে, তার উপর আমি তোমাকে পৌঁছেও দিলাম। লুয়ের তখন জিয়াংয়ের কথা মনে পড়ে যে ওকে আটকে রাখার কোনো সুতো বের করতে হবে। সে এবার বলে, তোমাকে এটার কম্পেনসেট করতে হবে। সুইয়াও হাত জোর করে দয়া ভিক্ষা চাইলে লো বলে, রোজ কাজের পর আমার জন্য ডিনার বানাতে হবে। সুইয়াও রাজি হয়ে বলে, অবশ্যই করব, প্রফেসরকে সার্ভ করার সুযোগ কি সবাই পায়? এটা তো আমার জন্য অনার। লো এগুলো শুনে হেসে দেয়। পরদিন সুইয়াও নিয়ানের সাথে দেখা করতে গেলে দেখে নিয়ানের সাথে তার হাজবেন্ডের ঝগড়া হচ্ছে। নিয়ান বলছিল, আমি ফেমাস ছিলাম বলেই তুমি আমার কাছে এসেছিলে, তোমার তো অ্যাক্টিং স্কিলও নেই, আমি না থাকলে তো তুমি মামুলি অ্যাক্টর হয়ে থাকতে। রেগে গিয়ে হাজবেন্ড নিয়ানকে একটা থাপ্পড় মারে। সুইয়াও দৌড়ে এসে নিয়ানকে ধরে এবং ওই লোকটাকে শাসিয়ে বলে, তুমি যা করলে তাকে ম্যারেজ বুলি করা বলে, তোমার নামে এখন সরাসরি কেস হবে। ছেলেটা এটা শুনে রেগে চলে যায়। নিয়ান জানায় এটি তার সেকেন্ড ম্যারেজ এবং লোকটা সে টাকার লোভে তাকে বিয়ে করেছিল। নিয়ান চায় সে যাতে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। সুইয়াও ডিভোর্স প্রসিডিওর স্টার্ট করে। নিয়ান এবার বলে, আমি এমন একজনে দেখা পেয়েছি যে তোমাকে খুব ভালোবাসে। সুইয়াও কনফিউজড হয়ে যায়। এরপর নিয়ান লুকে কল করে বলে, এত বছর ধরে তুমি যে মেয়েটার ফটো আগলে রেখেছ সে তো এই সুইয়াও, তাই না? লো বলে, তাকে যেন কিছু না জানানো হয়। নিয়ান মজা করে বলে, এত খতরনাক লয়ার যাকে সবাই ভয় পায়, সে ভালোবাসার কাছে এত সাই ফিল করছে কেন? আমি কি তোমার লাভ গুরু হব?
লো ফোন কেটে দেয়। এরপর লো তার পার্সের ভেতরে রাখা সুইয়াবের সেই পুরনো ফটোটি দেখতে থাকে। অতীতের দৃশ্যে দেখা যায় সুইয়াব একবার লাইব্রেরিতে ঘুমাচ্ছিল। লো সেখানে ওই বইটি ফেরত দিতে আসে যেটা সে সুইয়াবকে না দিয়ে নিয়েছিল। এখানে সে তার একটি ফটো তুলে নেয় আর সে ওঠার আগেই লুকিয়ে পড়ে। সুইয়াব বইটি দেখে খুশি হলে লো আড়ালে দাঁড়িয়ে হাসছিল। এমনকি সুইয়াবের মার্কস কম আসার জন্য লো অন্য প্রফেসরের সঙ্গে কথা বলেছিল যাতে তাকে আর একটা সুযোগ দেওয়া হয় ইউএসএ যাওয়ার বদলে। লো আরও 1 বছর এখানেই থেকে গিয়েছিল যাতে সে নিজে সুইয়াবকে পড়িয়ে ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে পারে। বর্তমানে সুইয়াব নিয়ানকে প্রুফ দেয় যে তার হাজবেন্ডের অনেক মেয়ের সঙ্গে চক্কর চলছে। নিয়ান সেই প্রুফ এবং ট্যাক্স ফাঁকির প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। নিয়ান জিজ্ঞেস করে, সুইয়াব তুমি কি ভাবছো আমি খুব রুটলেস? সুইয়াব বলে, না, তুমি একদম ঠিক করেছো। এমন সিটাররা এটাই ডিজার্ভ করে। ওই ছেলেটি এসে নিয়ানকে অপমান করার চেষ্টা করলে সুইয়াও তাকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং অফিসের অন্য কলিগরা মিলে তাকে পিটিয়ে তাড়িয়ে দেয়। কলিগরা নিয়ানকে সাপোর্ট করে বলে তারা তার ড্রামা খুব এনজয় করে। নিয়ান ইমোশনাল হয়ে ভাবে মেয়েরা যখন মেয়েদের হেল্প করে তখন অনেক বেশি ভালো লাগে। নেক্সট সিনে লো বলে, শুনলাম তুমি নাকি কাউকে মেরেছ? সুইয়া বলে, ও খুব উল্টাপাল্টা বকছিল আর নিয়ানকে মারতে চাচ্ছিল, তাই আমিও কয়েকটা লাথি মেরে দিয়েছি। লো বলে, আজ থেকে এই ল ফার্মে কেউ হাত তোলার সাহস দেখাবে না। সুইয়া ভাবে লো কি ইনডাইরেক্টলি আমাকে সাপোর্ট করলো। লো বলে, চলো খাবার খেতে যাই। সুইয়া মনের সুখে যখন অনেক ডিশ অর্ডার করে। লো বলে, আমি তো তোমাকে ডিনারে ইনভাইট করেছিলাম। সুইয়া বলে, কিন্তু ডিনার তো আপনি আমাকে করানোর কথা ছিল। লো তখন বলে, বাট ডিনার তো তোমাকেই করাতে হবে জরিমানা হিসাবে। সুইয়া রেগে গিয়ে গোগ্রাসে খেতে শুরু করে আর ভাবে কত টাকা খরচ হয়ে যাবে। লো হেসে বলে, আমার টাকা খরচ করতেই তোমার খুব মজা লাগে, কিন্তু নিজের বেলায় কি হয়ে যায়? সুইয়া বলে, আপনার তো আর টাকার অভাব নেই। কিন্তু তখনই তাদের এক কলিগ এসে পড়ে এবং সেও তাদের সঙ্গে লাঞ্চ করতে বসে যায়। সুইয়া মনে মনে বেশ রেগেছিল। সে ভাবছিল বাকি সবার সাথে ও কত জেন্টল বিহেভ করে, বাট আমাকে শুধু টার্গেট করবে। যখন লো বিল পে করছিল তখন কলিগ বলে, উনি তো অ্যাক্টরদের চেয়েও বেশি হ্যান্ডসাম। এত হ্যান্ডসামনেস নিয়ে ওর তো স্টার হওয়া উচিত ছিল। সুইয়া ভাবে কথা তো সত্য, সব দিক থেকেই উনি পারফেক্ট, ইভেন ক্যারিয়ারেও দারুণ সাকসেসফুল। আসলে সব দিক থেকেই উনি আমার ক্রাইটেরিয়া পয়েন্টগুলো হিট করে, বাট যখন মুখটা খোলে তখন শুধুমাত্র আমায় বুলি করে। কলিগ তখন সুইয়াকে বলে, তুমি আগের বার লোকে প্রিটি বয় বলেছিলে, এমনটা কেন বলনি? সে অনেক বেশি মাস্কিউলিন। লো তখন ঠিক পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। সুইয়া ভয় পেয়ে ভাবে আমার তো ফিল্ডিং সেট হয়ে গেল। কলিগ তাকে দেখতেই পালিয়ে যায়। সুইয়া বলে, প্রিটি বয় তো হ্যান্ডসাম ছেলেদের বলে। লো বলে, তো আমাকে কেন প্রিটি বললে? সুইয়া বলে, কারণ তুমি ওদের মতো ধবধবে ফর্সা। লো চলে গেলে সুইয়া ভাবে মনে হচ্ছে সত্যি রেগে আছে, সে না আবার আমার স্যালারি কেটে নেয়। নেক্সট সিনে মিস্টার লু নিজের বডিতে মাসাজ করে রোদ পোহাচ্ছিল। সুইয়াও তার পাশে এসে দাঁড়ায়, বলে, হ্যালো বাস। আর ভাবে ওয়েট, একে আগে সে একটু ডার্ক শেডের কেন লাগছে? লো জিজ্ঞেস করে কি হয়েছে। সুইয়া বলে, কিছু না, তোমায় হ্যান্ডসাম লাগছে। এলিভেটর খুলতেই তাকে ওয়েলকাম করে, তো সে ভেতরে চলে যায়। কিন্তু অনেক মানুষ ভেতরে ঢুকে পড়েছিল। সুইয়া ভিড়ের মধ্যে যাতে পিছিয়ে না যায় সেই জন্য লো তার সামনে এসে তাকে প্রোটেক্ট করতে থাকে। সুইয়া তাকে দেখে নার্ভাস হয়ে ভাবে কত হট লাগছে। সব মানুষ চলে গিয়েছিল কিন্তু লো এখনো তাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। সে একটু কনফিউজড হয়ে বলে, আমরা তো পৌঁছে গেছি। লো তখন সরে যায়। নিয়ানের হাজবেন্ড তার কাছে মাপ চাইছিল কিন্তু সে বলে, তুমি এর যোগ্য নাও, আর তাকে ডিভোর্স দেয়। হাজবেন্ড বলে, তুমি আমাকে তোমার প্রপার্টির 1 পয়সাও দাওনি। নিয়ান বলে, আমি আমার প্রপার্টি কেন তোমাকে দেব? নিয়ানের এক্স হাজবেন্ড তখন রেগে চলে যায়। নিয়ান তখন সুয়াওকে থ্যাংক ইউ বলে। তারপর সে মিস্টার লুকে কল করে ডিনারের জন্য জিজ্ঞেস করে কিন্তু সে মানা করে দেয়। তখন মিয়ান বলে, ঠিক আছে এসো না, আমি সুয়াওয়ের সঙ্গে খাবার খাবো। নেক্সট সিনে দেখা যায় সে সুয়াওকে খাবার দিচ্ছিল আর বলে, আরে মিস্টার লু, তুমি তো বিজি ছিলে, তাহলে এখানে খাবার খেতে কেন এলে? লু বলে, কারণ আমি খাবার ওয়েস্ট করতে চাই না। সুয়া ভাবে এই 2 সিবলিংয়ের মধ্যে কি খিচুড়ি পাকছে। নিয়ান বলে, কেননা আজ আমরা একসঙ্গে মুভি দেখি, আমার ঘরে থিয়েটারও আছে। সুয়াও কিছু বলার আগে লো বলে, না না, একে রাতে ওভার টাইম করতে হবে, তাই আমরা যাচ্ছি। এবং সুয়াওকে ধরে নিয়ে যায়। নিয়ান তখন হাসছিল। সুয়া বলে, থ্যাংক ইউ আমাকে বাড়ি ছাড়ার জন্য। সে যেতে যেতে বলে, ওভার টাইমে ফাইলগুলো অর্গানাইজ করে দিও। তখন সুয়াও রাগে ফোসফোস করতে থাকে। লো চলে যেতেই নিয়ানের এক্স হাজবেন্ড এসে সুয়াওকে চাকু মেরে দেয়। সুয়াও চিৎকার করে মিস্টার লুকে ডাকতে থাকে। সে তখন তাকে পুনরায় চাকু মারতে আসে। তার আগে লো এসে তাকে খুব ধোলায় দেয় এবং ধরে ফেলে। এর মধ্যে ড্যাড দৌড়ে আসে। তারপর তারা সুয়াওকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে, বেশি চোট লাগেনি। ড্যাড জিজ্ঞেস করে, তুই কে? লো বলে, আমি ওর বস। ড্যাড বলে, আচ্ছা তুমি সেই যে রোজ আমার মেয়েকে বুলি করো। সুইয়া ভয় পেয়ে ভাবে ড্যাড না সবকিছু বলে দেয়। সে এবার ড্যাডের মুখ বন্ধ করতে বলে।
নয়তোবা তাকে তো জব থেকে ফায়ার হতে হবে। লো বলে, আগে তুমি রেস্ট করো। শুয়া ভাবে, হ্যাঁ, পরে এই ডেভিল আমার সাথে হিসাব কিতাব করবে। এর মধ্যে নার্স এসে বলে, বিল পে করে দাও। ড্যাড যেতে শুরু করলে শুয়া ভাবে, ড্যাড প্লিজ যেও না, আমাকে ওই ডেভিলের কাছে একা ছেড়ে যেও না। কিন্তু ড্যাড তো চলে যায়। লো বলে, শুয়া শুয়া বলে, আমার ড্যাড যা বলেছিল। লো বলে, আমি তো তোমায় পানি দিচ্ছিলাম। শুয়া পানি খেয়ে বলে, আমার ড্যাডির কথাই কান দিও না। লো বলে, আচ্ছা, তাহলে তুমি বাড়িতে আমার ব্যাপারে কিছু বলো না? তোমার ড্যাড কি হাওয়াই কথাগুলো বলছিল? তখন সে বলে, আমি তো শুধু এটাই বলেছিলাম যে তুমি অনেক স্ট্রিক্ট। লো বলে, এসব বাদ দাও, জানো ওই ছেলেকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে ড্যাড এসে বলে, তুমি এবার যেতে পারো। লো বলে, না, আজ রাতে আমি তার খেয়াল রাখবো, আপনি গিয়ে রেস্ট করুন। ড্যাড বলে, তুমি কি আমার মেয়ের চোটের ফায়দা তুলে ওর থেকে বদলা নিতে চাও? লো ভাবে, জানি না সে তার ড্যাডকে কি কি উল্টাপাল্টা বলেছে। সে বলে, আঙ্কেল আপনি ভুল বুঝছেন, আমাদের মধ্যে তো নর্মাল বস এমপ্লয়ি রিলেশনশিপ। কিন্তু ড্যাড তাকে তবুও পাঠিয়ে দেয়। তবে লো বাইরেই ছিল, সে বাইরে থেকেই তাকে দেখতে থাকে। মর্নিংয়ে ড্যাডকে কাজে যেতে হয়। যাওয়ার আগে উনি জিজ্ঞেস করে, তুমি কি খাবে? শ্রেয়া বলে, ডাম্পলিংস আর মিল্ক। ড্যাড যাওয়ার পর সে অনলাইন দেখছিল যে এই হ্যান্ডসাম ছেলেটার পেছন থেকে তোলা ফটো খুবই ভাইরাল হচ্ছে। তখনই সেখানে মিস্টার লো চলে আসে, সেও ডাম্পলিংস আর মিল্ক নিয়ে আসে। শ্রেয়াও তো অবাক, কি কোইন্সিডেন্ট, আমার তো এটাই খাওয়ার ইচ্ছে করছিল। লো বলে, নিয়ানের এক্স হাজবেন্ডের কেস সলভ হয়ে গেছে, তাই তুমি স্যালারির সাথে সাথে বোনাসও পাবে। সে তো মহা খুশি হয়ে যায়, এতগুলো টাকা। কিন্তু তার ব্যথার জায়গায় টনটন করে ওঠে। লো দ্রুত ওইটা চেক করতে আসে, বাট দুজনেতে অকওয়ার্ড ফিল করছিল। এর মধ্যে ড্যাড চলে আসে আর বলে, কি করছো আমার মেয়ের সাথে? তাকে সাইড করে বলে, ওয়ার্নিং দিচ্ছি, হয়তো তুমি তার বস, তবে নিজের বসের পজিশন ইউজ করে আমার মেয়ের ফায়দা তুলতে পারো না। আমার মেয়ে খুব ডিসেন্ট, তোমার শক করে ফাঁসবে না। সে বলে, আঙ্কেল আপনি ভুল বুঝছেন, আমি তো শুধু ওর চোট দেখছিলাম। ড্যাড বলে, চোট দেখছিলে? কে তুমি, ডক্টর? বাহানা বানাচ্ছ? শুয়াও বলে, ড্যাড অনেক হয়েছে, এমন কিছু না। ড্যাড বলে, ভয় পেও না, আমি আসি তো। ওকে তোমায় প্রেশার দিয়েছিল? শুয়াও ভাবে ড্যাডকে কিভাবে বোঝায়, আর বলেও তো শুনবে না। তখনই বেস্টে দৌড়ে আসে, সে তো সব জায়গা থেকে চেক করে নেয়। শুয়া বলে, তুই কি একটু বেশি তাড়াতাড়ি চলে আসলে না? আর কিছুক্ষণের মধ্যেই তো আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যেতাম। বেস্টি বলে, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। শ্রেয়া বলে, এর চেয়েও বেশি ভয়ানক কিছু অলরেডি হয়ে গেছে, এবং সে তাকে সব কথা বলে দেয়। বেস্টি বলে, সে তোর কাঁধে আর কিভাবে দেখে ফেলতো? শ্রেয়া বলে, সেটা বড় কথা না, আমার পিওর বডি আজ পর্যন্ত কোনো ছেলে দেখেনি। যদি ও দেখে ফেলতো, তবে কোম্পানিতে সবাইকে কি মুখ দেখাতাম? তখন বেস্টি ডায়লগ মারে, ও বলতো, চলো আমাকে আরও দেখাও, আর আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। মিস্টার লোনিয়ানের এক্স হাজব্যান্ডের ওপর বড় কেস ঠুকে দিয়েছিল, কারণ সে তার শুয়াওকে হার্ট করেছে। শুয়াও বলে, তুমি আমাকে দ্বিতীয়বার বাঁচালে। এরপর আমরা পাস্ট সিনে দেখি, কলেজ টাইমে তাকে কিছু ছেলে উত্ত্যক্ত করে, তখন লু এসে তাদের আটকেছিল। ছেলেদের সঙ্গে লড়াই শুরু হয়, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল। লো তেমন ফাইট পারে না, তাই শুয়াওকে হাক করে শুধু তাকে আগলে রাখছিল। তবে সে পুলিশকে কল করে দিয়েছে, ছেলেগুলো তাই পালায়। শুয়া বলে, আগে তো তুমি ফাইট পারতে না, কবে ট্রেনিং নিলে? লো বলে, এরপরে আমি মার্শাল আর্টস শিখেছি, কারণ যাদের ভালোবাসে তাদের প্রোটেক্ট করতে চাই। শুয়া ভাবে সে হয়তো তার সিস্টারকে প্রোটেক্ট করার কথা বলছে। জিয়াং জিজ্ঞেস করে, তুই কি তাকে বলেছিস তুই তার জন্যই মার্শাল আর্টস শিখেছিস? লো বলে, না। তবে বুঝলাম না, ওই ইনসিডেন্টের পর থেকেই সে আমার থেকে দূরে থাকতে শুরু করলো। জিয়াং জিজ্ঞেস করে, তুই কি ওকে এমন কিছু বলেছিলিস যা তার খারাপ লাগবে? তখন পাস্ট সিনে দেখা যায় যেখানে শুয়া লোকে ধরেছিল। লো বলে, এত রাতে পায়ে হেঁটে আসার কি দরকার ছিল? ট্যাক্সি নিতে পারতে না? তোমার কি টাকার এতই অভাব? শুয়া ভেবেছিল, টাকার অভাব তো আছেই, নইলে কে বেটার লাইফ চায় না। প্রেজেন্টে জিয়াং বলে, ব্রো ওর সত্যি ওই সময় টাকার খুব অভাব ছিল। ওর ড্যাডের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইমার্জেন্সি ছিল তাদের। ও সব জায়গা থেকে টাকা ধার নিয়েছে, এমনকি নিজের বাড়ি পর্যন্ত বেঁচে দিয়েছিল। লো বুঝতে পারে তার ওই দিন ওইটা বলা উচিত হয়নি। ইনফ্যাক্ট ওই সময় লো তো শুয়াওয়ের এই কন্ডিশন সম্পর্কে জানতও না। সে জিজ্ঞেস করে, তুই এত কিছু কিভাবে জানলি? জিয়াং বলে, ওই বলেছে। আচ্ছা, তুই যদি এইভাবে থাকিস, সে তো তোর সঙ্গে কথাই বলবে না। নেক্সট ডে অফিসের সবাই জিয়াংয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, তবে শুয়াও যে কথা বলছে এটা দেখে লু জেলাস হয়ে যায়। শুয়া ভাবে, আমার মনে হয়েছিল আমরা কাছাকাছি এসেছি, কিন্তু সে তো এখনো ওই রকমই আছে। জিয়াং এগুলো দেখে ভাবে, শয়তান একটা, এই কারণেই তো তুই বউ পাস না, এবার আমাকে কিছু করতে হবে। সে বলে, এটা তো মিস্টার লুয়ের টিফিন বক্স, শুয়াওয়ের সিটে কিভাবে এলো? শুয়া ভাবে, আসলে এই ডেভিল প্রফেসর কি করতে চায়। তারপর সে তার অফিসে এসে বলে, আমার সাথে ভালো ব্যবহার করাটাকে এতই লজ্জার? লো বলে, কি বলতে চাইছো? শুয়াও তখন টিফিন বক্স দেখে বলে, তুমি আমার জন্য স্যুপ নিয়ে এসেছিলে তাই না? আমি সব খেয়ে ফেলেছি, খুব টেস্টি ছিল, থ্যাংক ইউ। লো বলে, আমি দেইনি।
শ্রেয়া বলে, কেউ তোমাকে আমার সিটে ওটা রাখতে দেখে ফেলেছে, তারপরও মানতে রাজি হচ্ছ না। লো তখন বলে, নিয়ান তোমার জন্য স্যুপ পাঠিয়েছিল। শ্রেয়া বলে, তাহলে নিয়ানকে কল করে থ্যাংক ইউ বলছি, কিন্তু লো তাকে থামিয়ে দেয়, কারণ লো তো নিজে নিয়ানের থেকে রেসিপি নিয়ে ওইটা তৈরি করেছে, সে তো শ্রেয়াকে এটা জানতে দেবে না। এই জন্য বলে, কাল তোমাকে আমার সঙ্গে কোথাও যেতে হবে। শ্রেয়া বলে, কিন্তু আমার তো অ্যাপয়েন্টমেন্ট আছে। লো বলে, ট্রিপল স্যালারি দেওয়া হবে। শ্রেয়াও এটা শুনতে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। পরদিন সে ফ্লাইটে ব্রেকফাস্ট নিয়ে আসে আর বলে, প্রথমবার কোনো বিজনেস ফ্লাইটে যাচ্ছি। তুমি সবসময় বিজনেস ক্লাসে ফ্লাইট করো তাই না? সে ওর একদম কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে। লো ভাবে, প্লিজ আর ক্লোজ এসো না, নইলে আমি কন্ট্রোল করতে পারবো না। সে এবার হঠাৎ তাকে ঝাপটে ধরে কিস করে ফেলে। শ্রেয়াও অবাক হয়ে গিয়েছিল। লো ওর মাথা ধরে তাকে কিস করতে থাকে। তখন শ্রেয়াও তাকে পাল্টা কিস করছিল, কিন্তু বাস্তবে এগুলো সব মিস্টার লুয়ের ইমাজিনেশন ছিল। লো ওর মাথা ধরে সাইড করে সরিয়ে দিয়ে বলে, বেশি বকবক করো না। শ্রেয়া ভাবে, থাকবে তো সেই খরচ প্রফেসরই। এদিকে লুয়ের মাথাতে শুধু কিস করার বিষয়টি ইমাজিনেশন হচ্ছিল। তো সে উঠে চলে যায়। তারপর আবার ফিরে আসে নিজের চশমা পরিষ্কার করতে করতে। শ্রেয়া বলে, তুমি কি নিজের মুখ ধুয়ে আসলে? সে বলে, নিজের কাজ নিয়ে থাকো। শ্রেয়া ভাবি, একে তো ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তার উপর দেমাগ দেখাচ্ছি, ওর জন্য এত দামি কফির কাপ নিয়ে এসেছি, ও এটা ডিজার্ভই করে না। লু ওর থেকে কফি নিয়ে নেয়। ওরা এক কেসের সিলসিলায় একটা ভিলেজ এরিয়াতে আসে। শ্রেয়া গাড়ি থামায়। লু মুখ কুচকেছিল। কোনো ব্যাপার না, আমরা ট্যাক্সি নিয়ে যাব। গ্রামবাসী বলে, এখানে কোনো ট্যাক্সি চলে না। শ্রেয়া বলে, তাহলে এখন কি হবে? এই ভ্যান গাড়িতেই চলে, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত হয়ে যাবে। প্রথমে তো লো রাজি হচ্ছিল না, কারণ এটা ওর পার্সোনালিটির সঙ্গে যায় না, কিন্তু পরে ওইটাতেই যেতে হয়। এখানে তার সামান্য ধুলোবালি নিয়েও প্রবলেম হচ্ছিল। নিজের নোংরা জুতো বারবার ঘুরছিল। শ্রেয়াও কোনোভাবে নিজের হাসি কন্ট্রোল করতে থাকে। লো সেটা দেখে বলে, তুমি হাসছো কেন? শ্রেয়া বলে, কই না তো, আমি হাসিনি। লো নিজের জামা থেকে পাতা সরাতে সরাতে বলে, তুমি এখনো হাসছো? শ্রেয়া বলে, আমার ভালো কিছু মনে পড়ছে তাই হাসছি। ড্রাইভার বলে, রাস্তা অনেক উঁচু নিচু, ভালো করে বসুন। তখনই একটা পাথরের ওপর দিয়ে চাকা যেতেই এমন এক ঝটকা লাগে। লো পুরো লাফিয়ে ওঠে। এবার তো শুয়াও আর কন্ট্রোল করতে পারে না, দাঁত বের করে হাসতে শুরু করে আর বলে, চলো একটা গ্রুপ ফটো তুলি, এবং ওর সাথে সেলফি নেওয়ার জন্য একদম কাছে যায়। দুজন এখানে একসঙ্গে অনেকগুলো সেলফি নেয়। তারপর ওরা সেই স্কুলে পৌঁছায়। ওইখানে তারা জানতে পারে গুন্ডারা চালাকি করে পেপারসে সাইন করে নিয়েছে। এখন তার স্কুল ভেঙে রিসোর্ট বানাতে চায়। লো বলে, এগুলো তো ফ্রড পেপারস, এগুলোর ওপর সহজেই কেস করা যাবে। শুয়া বলে, তার মানে কন্ট্রাক্ট ইনভ্যালিড। তারা এবার থ্যাংক ইউ জানায়। এরপর যখন ওরা ফিরছিল, শুয়ামের মনে পড়ে যে এটা সেই রাস্তা যেখানে কিছু ছেলে ওর সঙ্গে অভদ্রতা করেছিল। সে ঘাবড়াতে শুরু করে। লো জিজ্ঞেস করে, কি হয়েছে? শুয়া বলে, কিছু না। লো বলে, সরি, ওই সময় আমি তোমাদের ফ্যামিলি সিচুয়েশন সম্পর্কে জানতাম না, তাই অমন কথা বলে ফেলেছিলাম। আসলে আমি সেগুলো মিনিং করতে চাইনি। শুয়া বলে, আমার তো সে কথা মনেও নেই, কারণ এমনিতেই তো তোমার মুখ লঙ্কার মতো ঝাল। লো জিজ্ঞেস করে, আমি কি আরো এমন কিছু বলেছিলাম যা তোমার খারাপ লেগেছে? শুয়া বলে, তুমি তো সবসময় কিছু না কিছু বলতেই থাকো, জানি তোমার মুখ ঝাল, বাট তুমি পারফেক্ট। লো বলে, অনেক বলে ফেললে? শুয়া বলে, ও না, প্রতি কি বলে ফেললাম। আসলে সে বলে ফেলেছিল, তোমার যেমন রূপ আছে তেমন গুণও, তাই সামান্য যেগুলো তোমার মাঝে খামতে আছে সেগুলো ওইগুলোতে ঢাকা পড়ে। লো জিজ্ঞেস করে, বলো আমার মাঝে কি গুণ আছে? শ্রেয়া বলে, অনেক আছে। প্রথমত তুমি অনেক হ্যান্ডসাম, লম্বা, অনেক ভালো ফিগার। লো বলে, ভালো ফিগার? তুমি তো এমন ভাবে বলছো যেন দেখেছো। শ্রেয়া বলে, দেখার কি দরকার, আমি তো জামার ওপর দিয়ে তোমার ফিগার ইমাজিনেশন করতে পারি। তুমি কোনো সুপার মডেলের চেয়ে কম না। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে গেলে তো টাকা আর টাকা ছাপাতে পারবে। তখনই একটি স্কুটিওয়ালা আসে। যদি ও ধাক্কা খায়, সেই ভয়ে লোকে নিজের বাহু ডোরে ঝাপটে ধরে। ভয় পেও না, আমি আসি তো। সে তো অবাক হয়ে যায়, ভাবে আমি আমার প্রফেসরের বুকে কিভাবে চলে আসলাম। ধীরে ধীরে পেছন ফিরে সরে আসে। যে গুন্ডা জবরদস্তি স্কুল দখল করছিল, শুয়া প্রথমে তাকে আইনি ভাষায় বোঝায়, তবে সে না বুঝে রাগ দেখাতে শুরু করে। লো ওকে আটকায়। লোকটি তখন তার বাকি গুন্ডাদের ডেকে নেয়। শুয়া পুলিশকে কল করতে যাচ্ছিল, তো সে ফোন ফেলে দেয় আর শুয়াকে টাচ করতে যাচ্ছিল। লো তখন এক ধমকে তাকে দাঁড়িয়ে দেয়। আপাতত ওরা চলে যায়, কিন্তু সেই লোকটাকে শিক্ষা দেওয়ার শুয়াবের কাছে একটি আইডিয়া আসে। ওই লোকটি যখনই একটি মন্দিরে প্রার্থনা করতে আসে, ওইখানে কিছু আওয়াজ শুনতে পায়। বলা হচ্ছিল, তোমাকে তোমার কর্মের সাজা পেতেই হবে। সে দাঁড়িয়ে পড়তেই আওয়াজ আসে, হাঁটু গেড়ে বসে পড়ো। স্কুলের জায়গায় আমার কবর ছিল, আমি চেয়েছিলাম ওখানে বাচ্চারা পড়ুক, যাতে জায়গাটা পবিত্র হয়, আর তুমি ওটা দখল করতে চাও, এবার তুমি সাজা পাবে। সে ক্ষমা চায়, না না, আমি এমন করব না। শুয়াওয়ের আইডিয়া সত্যি কাজ করে।
এরপর প্রিন্সিপাল তাদের থ্যাংক ইউ জানায়। বাচ্চারা অনেক বেশি হ্যাপি। এখানে একটি বাচ্চা তাদেরকে খাবার দেয়। সুয়াও ওইটা নিয়ে নেয়। এগুলোর পরে স্কুল ডোনেশনের জন্য সে প্রিন্সিপালকে কল করে। প্রিন্সিপাল বলে দরকার নেই, মিস্টার লু অলরেডি 1 মিলিয়ন ডোনেশন করেছে। সুয়াও অবাক হয়ে যায়, ভাবে সে কি এত রিস্ক। সে জানায় ওর তুলনায় আমার টাকা কম হলেও আমি মন থেকে দিচ্ছি, তো মানা করবেন না। সে অফিসে আসলে লু বলে তুমি ডোনেশন করেছো? সুয়া বলে ডোনেশন মন থেকে হয়, আমার কম টাকাকে দেখো না। লো বলে আমি কি ওটা বলেছি? সুয়া বলে তুমি এত ডোনেশন করলে, তুমি কি সত্যি অনেক মেহনত করেছো? এখন আমার অনেক মোটিভেশন আসছে, আমিও করতে পারবো। লো ভাবে আমি এত টাকা শেয়ার মার্কেট থেকে কামিয়েছি, কিন্তু ওর মোটিভেশন ডাউন করব না। তারপর তাকে নিজের এয়ারলাইন পয়েন্ট দিয়ে দেয়। সুয়া খুশি হয়ে তাকে ম্যাসেজ করে বলে তুমি তো বেস্ট বস। তারপর সে দেখলো লুয়ের পয়েন্ট দিয়ে কত দামি দামি গিফট পাওয়া যাচ্ছে। সে একটা ভ্যাকিউম ক্লিনার আর হেয়ার ড্রায়ার রিডিম করে নিল। তখনই নিয়ানের কল এলো যে তার এক্স হাজবেন্ডের ফ্যানরা তার পেছনে পড়েছে। সুয়াও আইডিয়া দিল যে সে নিয়ান সেজে সেখানে থেকে যাবে, যাতে আসল নিয়ান ভিড় থেকে বেঁচে বেরোতে পারে। লুয়ের এটা বিপজ্জনক মনে হলেও সুইয়াওয়ের ওর ওপর ভরসা আছে। পরে সিনে সুয়াও মুখ কাভার করলো এবং লুতাকে প্রোটেক্ট করে গাড়িতে নিয়ে যাচ্ছিল। নিয়ানের এক্স হাজবেন্ডের এক ফ্যান ওইখানে পিন ফোনানোর চেষ্টা করে, তবে লুতাকে প্রোটেক্ট করলে সে কষ্ট পায়। বাট সে তাকে কারে নিয়ে আসে। সুয়াও দেখে লুয়ের রক্ত বেরোচ্ছে। সে বলে হসপিটালে চলো। লো বলে না, ঘরে মেডিসিন আছে, সামান্যই তো চোট। পরের সিনে লু নিজের শার্ট খোলে। সুয়াও ওর মেডিসিন লাগানোর জন্য তাকায় আর ভাবে সে কতটা হট। সে এবার ফু দিয়ে ওর ক্ষতে ঔষধ লাগাতে শুরু করে। লো বলে আমার হার্টবিট খুব ফাস্ট হচ্ছে, তুমি কি সামনে থেকে দেখতে চাও? এবং হঠাৎ করে ঘুরে গিয়ে নিজের ফ্রন্ট সাইড দেখাতে শুরু করে। সুয়াও তো একদম শকড। লো ওর হাত ধরে চেস্টের উপর রেখে বলে আমি তোমাকে শুধু দেখাবো না, টাচও করাবো। তারপর ওর হাত নিচের দিকে সরাতেই সুয়াওয়ের হার্টবিট পুরো 100, কিন্তু বাস্তবে এগুলো সব সুয়াওয়ের ইমাজিনেশন ছিল। লো জিজ্ঞেস করে কি হয়েছে? সুয়া বলে কিছু না, আমি শুধু দেখছিলাম চোটটা কতটা গভীর। আপাতত মেডিসিন লাগিয়ে দিয়েছি, কিন্তু কাল একবার হসপিটালে চেক আপ করিয়ে নিও। লো নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে ওর দিকে ফিরে বলে তোমার তো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। সুয়া অবাক হয়ে বলল না না, আমি ঠিক আছি, হয়তো টেম্পারেচার বেশি হয়ে গেছে বলেই ওয়াশরুমে পালিয়ে যায়। লো এসি চেক করে দেখে টেম্পারেচার তো একদম কম। সুয়া ওয়াশরুমে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ভাবছে নোবেল আর ড্রামার কথা তো সত্যি। ওর হট বডি দেখে সত্যি আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। যাই হোক, মিস্টার লুয়ের ফেস আর বডির টপ নচ, এতে আমারও একটু ভুল আছে। আমি ওর ব্যাপারে এমন সব ভাবতে চাই না, কিন্তু এটা তো হিউম্যান নেচার, আমি কিভাবে করতে পারি। তখনই নিয়ানের কল আসে তুমি আমার ভাইয়ের বাড়িতে আসো না? বাইরে অনেক পেপারেজি আছে, তাই বের হইও না। সুয়াও ওকে বলে। লোক কিচেনে কিছু কুকিং করছিল। সুয়াও চুপচাপ এসে সোফায় বসে। তারপর কার্ড দেখে বলে তোমার কাছে ইনভিটেশন এসেছে, আমার তো তোমার উপর জেলাসি হচ্ছে। লো বলে তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। সুয়াও খুশি হয়ে বলে সত্যি? লো বলে কেউ যখন আমার গাড়ি ভেঙেছিল সে বলেছিল সে ড্যামেজ পূরণ করতে আমার জন্য খাবার বানাবে। সুয়া ভাবলো এই খরচ প্রফেসরের মুখ কি একটু থামবে না। সে বলল না না, একটু বিজি থাকার কারণে ভুলে গিয়েছিলাম, এখনই তোমার জন্য বানিয়ে আনছি। যেমনই সে উঠতে গেল, লোয়ের পায়ে তখন তার পা আটকে গিয়ে ধপাস করে পড়ে যাচ্ছিল। লো তাকে টেনে বাঁচাতে গিয়ে একে অপরের ওপরে চলে আসে। দুজন অনেক বেশি নার্ভাস ফিল করছিল। সুয়া ভাবে আরে না, কতটা এমব্রেসিং, প্লিজ কেউ আমাকে বাঁচাও। ঠিক তখনই নিয়ান চলে এলো। আরে বাপরে, আমি কি একদম ভুল টাইমে চলে এসেছি? অবশেষে এই দুজনের মধ্যেই কিছু প্রোগ্রেস হতে শুরু করেছে। সে বলে সরি ডিস্টার্ব করার জন্য। সুয়াও সাথে সাথে দাঁড়িয়ে বলল না না, আমি ভুল করে ওর ওপর পড়ে গিয়েছিলাম। নিয়ান এবার বলে আমি আমার ফোন গাড়িতেই ভুলে ফেলে এসেছি। এই বলে পালাই। সুয়া জিজ্ঞেস করলো মিস্টার লো তুমি কি চোটে ব্যথা পেয়েছো? লো একটু নাটকের স্বরে বলে হ্যাঁ, খুব ব্যথা করছে। এমনটা করছে যাতে সুয়াও তার আরো কাছে আসে, কিন্তু কাছে আসতে লো নিজেই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল, তাই উঠে পড়ে। সুয়াও জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? লো বলে এখন কি ওয়াশরুমেও তোমাকে বলে যাব। তারপর সে নিজেকে কুল ডাউন করতে কোল্ড শাওয়ার নেয়। পরের সিনে সুয়াও নিজেও সেই ইনভিটেশন পেল। সে খুশি হয়ে ভাবে লোকে জানাবে। নেক্সট সিনে আমরা হিলিকে দেখি, যে মনে মনে ভাবছিল অবশেষে মিস্টার লো আমি তোমার সঙ্গে দেখা করব। সে সুয়াওকে দেখে বলল কলেজ থেকে তোমাকে ইনভাইট করেছে, তুমি নির্ঘাত লোয়ের সঙ্গে এসেছো কারণ তুমি ওর আন্ডারে কাজ করো। তখন লো এসে বলে সুয়াওকে কলেজ থেকে ওর অ্যাবিলিটির জন্যই ডাকা হয়েছে। হিলি বলল সরি, আমি তোমাকে দেখে জাজ করে ফেলেছি। সুয়া বলল কোনো ব্যাপার না, কলেজের সবাই তোমার ফ্যামিলির কারণে তোমার ওপর নজর দিত, তাই তোমার মনে হয় বাকিরাও কানেকশনের মাধ্যমেই এসেছে। সে মনে মনে ভাবলো সে যতই লুয়ের হোয়াইট মুনলাইট হোক, সে যা খুশি বলবে আর আমি মেনে নেব। এরপর তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল খুশি হয়ে বলে চলো ড্রিঙ্ক করি। প্রিন্সিপাল যাওয়ার পর লো বলে এবার আমি তোমার বদলে ড্রিঙ্ক করব। সুয়া বলল একদম না,
তোমাকে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। লো বলে, আমি কি বলেছি টাকার জন্য এগুলো করব? শ্রেয়া ভাবলো, তুমি কি সত্যি এত কাইন্ড? এরপর শ্রেয়াও টালমাতাল লোকে কাঁধে করে বাসায় নিয়ে আসে আর বলে, তোমার এত খাওয়ার কি দরকার ছিল? তোমাকে এখন আমায় টেনে নিয়ে আসতে হচ্ছে। টাল হয়ে লো তার কাঁধে মাথা রাখে। শ্রেয়া ভাবে সে কি আমার ওপরে ভমিটিং করে দেবে। সে এবার তার মাথা ধরে সাইড করে দেয় আর বলে, আমার উপরে প্লিজ ভমিটিং করো না। লো ওর হাত সরিয়ে দিয়ে টাই খুলতে খুলতে বিড়বিড় করেছিল। শ্রেয়াও কান পেতে শুনলো লো বলছে, পানি। শ্রেয়া ওকে পানি দেয়। লো বলে, তুমি এভাবেই আমার খেয়াল রাখবে? খোলে তো দাও। শ্রেয়া ভাবলো, বসগিরি তো দেখাবি। সে বোতল খুলে ওকে পানি খাওয়ায়, কিন্তু খাওয়ানোর সময় পানি এমন ভাবে পড়ছিল শ্রেয়ার হটনেস বেড়ে যায়। তার মনে হচ্ছিল এ তো নোবেলের পারফেক্ট মেইন লিড। শুধু পানি খাওয়ানো দেখেই ইমাজিনেশন একেবারে ওয়াইল্ড হয়ে যাচ্ছে। এগুলোর পরে সে তার মুখ পরিষ্কার করে দেয়। লো ওর দিকে তাকিয়েছিল, এমনকি তার খুব ক্লোজ এসে কিস করতে যাচ্ছিল। শ্রেয়া ওর মাথা ধরে বলে, তুমি ঠিক আছো তো? তোমার ফেস এত রেড কেন হচ্ছে? আর তুমি কেন এমন অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছ? কোনো কারণে তুমি কি পেরেশান? লো ওর হাত সরিয়ে উঠে চলে যায়। শ্রেয়া ভাবে, আমি মিস্টার লুয়ের ফেস কিভাবে টাচ করতে পারি? ও না আবার বোঝে যে আমি ওর ব্যাপারে উল্টাপাল্টা কিছু ভাবছি। পরের বার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। নেক্সট সিনে নিয়ান কল করলো, হ্যাপি বার্থডে ব্রো, তুমি শ্রেয়ার সাথে বার্থডে সেলিব্রেট করো। লো বলল, নিজের কাজ নিয়ে থাকো। তারপর সে ভাবে, ওর কি আমার বার্থডের কথা মনে আছে? কলেজে তো একবার উইশ করেছিল। পাশে দেখা যায় শ্রেয়া ওর জন্য কেক এনেছিল। হ্যাপি বার্থডে। লো সেটা দেখে মুখ ঘুরিয়ে নেয়। শ্রেয়া বলে, এদিকে এসো। প্রেজেন্টে শ্রেয়া বলল, মিস্টার লো গুড মর্নিং। লো বলল, আজ তুমি নিশ্চয়ই কিছু প্রিপেয়ার করেছো। শ্রেয়া ভাবলো, প্রিপেয়ার? কি প্রিপেয়ার? মনে হয় বস আমাকে কাজের জন্য মোটিভেট করছে। সে বলল, হ্যাঁ আমি একদম রেডি। লো বলল, ঠিক আছে। এরপর নেক্সট সিনে লো মেসেজ করে, আমি কাজ সেরে যাচ্ছি। শ্রেয়া ভাবলো, যাক, এই ডেভিল বস আমাকে ওভারটাইম করালো না। এদিকে লো জামা কাপড় চুজ করেছিল যে কোনটা পরবে এবং পুরো রেডি হয়ে যায়, কিন্তু ওয়েট করতে করতে অনেক সময় পেরিয়ে যাচ্ছিল। অথচ শ্রেয়াও এখনো আসে না, কারণ সে তো ড্রামা দেখছে। লো তাকে কল করে বলে, কোথায় আছো তুমি? শ্রেয়া বলে, এই সময় ঘরে থাকবো, আর কোথায়? লো বলে, এখনই এখানে আসো। শ্রেয়া বলে, কাল এলে হয় না? লো বলে, না এখন এসো। সে ভাবলো হয়তো সে কেক নিয়ে আসবে। শ্রেয়াও যেমনই এলো, লো একদম রেডি হয়ে গেল। কিন্তু সে জিজ্ঞেস করলো, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? লো বলল, আমার কি এত খেয়ে দিয়ে কাজ নেই? শ্রেয়া ভাবলো, খরচ একটা, কখনো স্বীকার করবে না। সে দেখলো গেট নিজেই খুলে গেল। লো জিজ্ঞেস করে, তুমি কি এভাবে রেডি হয়ে এসেছো? শ্রেয়া বলল, মাঝরাতে মানুষ এমন লুঙ্গি গেঞ্জিতেই থাকে। অর্থাৎ সে বাসার পোশাকের কথা বলেছে। লো বলে, তুমি জানো আজ কি? শ্রেয়া বলল, আজ কি দিন? তুমি কি আমাকে ফ্রিতে শপিং করিয়ে দেবে? লো ভাবলো সে সত্যিই ভুলে গেছে, তবুও সে তাকে বলে, আবার ভেবে দেখো। শ্রেয়াও কাজের কথা ভাবতে লাগলো, এখনই ওই প্রজেক্টের সময় হলো নাকি? লো ভাবলো এর কাছে কোম্পানি আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। শ্রেয়া বলল, আমাকে অন্তত কোনো হিন্ট দাও, কোনো কোম্পানির কাজ নাকি অন্য কিছু? লো বলে, আজ আমার বার্থডে। শ্রেয়া বলল, হ্যাপি বার্থডে মিস্টার লো, তুমি অনেক বড় হও। লো হাসছিল, ব্যাস এতটুকুই? শ্রেয়া বলল, আর কি বলবো? লো বলে, আমি অলরেডি 29 হয়ে গিয়েছি, এখন 30-এ পড়বো। শ্রেয়া বলল, ও আচ্ছা মিস্টার লো, তোমার জলদি বিয়ে হয়ে যাক আর তোমার অনেক বাচ্চা কাচ্চা হোক। তার কল আসতে শুরু করায় সে চলে যাচ্ছিল, কিন্তু লো ওর হাত ধরে বলে, এখন যেতে পারবে না। শ্রেয়াও এবার তাকে নুডলস বানিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি আমাকে মাঝরাতে শুধু এই জন্যই ডাকলে যাতে আমি তোমাকে বার্থডে উইশ করতে পারি? লো বলে, তুমি খুশি নাও। শ্রেয়া বলে, তোমার তো আরও এমপ্লয়ি আছে, বাকিদের কেন ডাকলে না? লো বলে, তুমি আমার জন্য স্পেশাল, তোমার তো এতে ভালো ফিল হওয়া উচিত। কলেজের সময়ও তো তুমি একবার বার্থডে উইশ করেছিলে। শ্রেয়া বলল, কারণ তুমি আমার মার্কস কেটে নিয়েছিলে, তাই আমাকে করতে হয়েছিল। লো বলে, আচ্ছা তুমি শুধু এর জন্য কেক এনেছিলে যাতে আমি তোমাকে এক্সট্রা পয়েন্ট দিই? শ্রেয়া বলল, সরি। লো এবার মন খারাপ করে বলে, আমার মনে হয়েছিল প্রথমবার কেউ আমাকে ঠিকভাবে বার্থডে উইশ করলো। আমার মম ড্যাডের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, ওনারা সবসময় কাজে ডুবে থাকতেন, কেউ কখনো আমার বার্থডে সেলিব্রেট করেনি। ওনারা কাজ থেকে নাকি ছুটি পান না, বেচারা নিজে নিজের জন্য ক্যান্ডেল ব্লো করতো। শ্রেয়া ভাবলো, একদিকে সে এত কোল্ড, অন্যদিকে তার এমন একটি সাইড আছে। সে বলে, সরি, আগে মার্কসের কথা থাকলেও আমি সত্যি জেনুইনলি তোমার বার্থডে সেলিব্রেট করতে চাই। আমি প্রমিস করছি আজ থেকে সবসময় তোমার বার্থডে মনে রাখবো, তোমাকে প্রতি বছর উইশ করব। লো বলে, দেখে নিও প্রমিস ভেঙো না যেন। শ্রেয়াও জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি হিলের কল কেন কাটলে? লো বলে, আমি ওর ফোন কেন তুলবো? শ্রেয়া বলল, যাকে লাইক করো তার থেকে দূরে থাকলে ড্রিম গার্লকে কিভাবে পাবে? লো বলে, আমি ওকে কখনোই লাইক করিনি, আর ও আমার ড্রিম গার্ল নয়। শ্রেয়াও অবাক হয়ে বলল, কিন্তু সবাই তো এটাই বলে, তোমরা দুজন কত পারফেক্ট, আমারও মনে হয়েছিল তোমরা ভালো ম্যাচ হবে। লো ভাবে, তার মানে ও আমাকে একদমই লাইক করে না। শ্রেয়াও জিজ্ঞেস করে,
তোমার যদি হিলিকে পছন্দই না হয় তবে তোমার কেমন মেয়ে পছন্দ? এটা বলে মনে মনে ভাবি ওর কি আদৌ মেয়ে পছন্দ নাকি অন্য কিছু। লো বলে আমার তোমার টাইপের মেয়ে পছন্দ। শ্রেয়াও একদম অবাক হয়ে বলে মিস্টার লো তুমি কি মজা করছো? লো বলে তোমার কেমন ছেলে পছন্দ? শ্রেয়াও বলে আমার জেন্টাল আর আন্ডারস্ট্যান্ডিং মানুষ পছন্দ, যে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, আমার ছোটোখাটো রাগ সহ্য করে নেবে। মিস্টার লো তুমি তো আমার থেকে একেবারে ডিফারেন্ট টাইপের। লো বলে আমি তো মজা করছিলাম। শ্রেয়া বলে আমারও তাই মনে হয়েছিল তুমি মজাই করছো, তুমি আমাকে কেন লাইক করবে? কিন্তু লো ভেতরে ভেতরে খুব স্যাড হচ্ছিল। এরপর সে তার বেস্টিকে সব বলছিল। বেস্টি বলল কি জানি, হতে পারে মিস্টার লো সত্যি বলেছে যে তোমাকে লাইক করে, কিন্তু ওর অ্যারোগেন্ট পার্সোনালিটি তাই মানতে চাইছে না যে কেউ ওকে রিজেক্ট করে দিয়েছে। হতে পারে সেই জন্যই ও মজার কথা বলে দিয়েছে। শ্রেয়া বলল কিন্তু সে আমাকে কিভাবে লাইক করতে পারে? বেস্টি বলল অসম্ভব মনে হয় না, কলেজে দেখিসনি সে সবসময় তোর ক্লোজ আসার চেষ্টা করতো। শ্রেয়াও ভাবতে লাগলো ও কি সত্যি আমাকে লাইক করে। নেক্সট ডে লো মেসেজ করে বলে জলদি কাজ সেরে চলে যাও। লো বলল হ্যাঁ তাহলে জলদি মিটিয়ে ফেলো। শ্রেয়া ভাবলো দেখিস সে এখনো সেই ডেভিল প্রফেসরই, সে আমাকে কিভাবে লাইক করতে পারে। কিন্তু কাজ করতে করতে রাত হয়ে গেল। লো তাকে নিতে আসে, সেও যেতে রাজি হয়, কিন্তু ওর ড্যাড দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞেস করেন তুমি আবার লেট করে এলে, তুমি কি এতই বিজি? তারপর লোককে উদ্দেশ্য করে বলে কেন তুমি আমার মেয়েকে ওভার টাইম করাও। শ্রেয়াও আগে ড্যাডের মুখ বন্ধ করে বলে ড্যাড মজা করছি। লু এবার নিচু হয়ে ড্যাডকে গ্রেট করে। ড্যাড বলে এরপর থেকে যদি ওভার টাইম করো তবে আমি তোমাকে পিক করতে আসবো। শ্রেয়া বলে না না, আপনি সারাদিন কাজ করে এমনিতেই টায়ার্ড হয়ে যান, আমার চিন্তা করবেন না, আমি এখন বড় হয়ে গেছি, বাচ্চা তো আর নেই। ড্যাড বলে তুমি যদি বুড়িও হয়ে যাও তবু আমি তোমার জন্য চিন্তা করব। বাবা মেয়ে কথা বলতে বলতে চলে যায়। লু শুধু দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। ওর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যে ওর মম সবসময় ন্যানিকে ওর খেয়াল রাখতে বলে নিজে বিজনেসের কাজে চলে যেত। তার চোখে পানি চলে আসে। পরদিন জিয়াং বলে আমাকে একটা সিন শুট করাতে হবে, সুইয়াও হেল্প করবে তো? সে মিস্টার লুকেও জিজ্ঞেস করে। যেহেতু সুইয়াও রাজি ছিল তাই লুও মেনে নেয়। পরের সিনে জিয়াং দুজনকে বুঝিয়ে দেয় মিস্টার লু তোমাকে গ্যাংস্টারের অ্যাক্টিং করতে হবে, আর সুইয়াও তুমি হবে এক কলেজ গার্ল। লো একটু গ্যাংস্টার ভাই বানো তো। লো স্টাইল মারতে শুরু করে। এমন ঠিক আছে। তারপর শুট স্টার্ট হয়। সুইয়াও এক কলেজ গার্ল হিসেবে যাচ্ছিল। লো তাকে হুট করে ধরে ফেলে। সুইয়াও বলে তুমি এখানে কি করছো? লো বলে আমার সাথে চলো, শুধু ড্রিঙ্কই তো করবো, আমি কি তোমার সাথে কিছু করছি নাকি? সুইয়াও বলে কিন্তু আমার ক্লাস আছে, আমার টাইম নেই। লো ওর ঘাড় ধরে কানে কানে বলে তুমি যাবে কি যাবে না? সুইয়াওয়ের দম বন্ধ হয়ে আসছিল। তখন লো আবার আদর করে বলে টিচারের কাছ থেকে ছুটি নিয়ে নিও আর আমার সঙ্গে চলো। সুইয়াও বলে আমি যাব না। লো ওর মাথা ধরে বলে যদি না যাও তবে তোমার আর আমার ওই ফটোগুলো পোস্ট করে দেব। জিয়াং বলে আরে বাহ, তোমরা দুজন তো অ্যাক্টর হয়ে যেতে পারো। লো তোমাকে তো পুরো অবসেসড গ্যাংস্টার লাগছিল। সুইয়াও বলে বয়স হওয়া সত্ত্বেও তোমার অ্যাক্টিং স্কিল একদম তুখোড়, আমার তো পুরো রিয়েল মনে হচ্ছিল, আমি অবাক হয়ে গিয়েছি। লো বলে কাকে ওল্ড বললেই? সুইয়া বলে আরে মুখ দিয়ে বেরিয়ে গেছি, তুমি ওল্ড হতে যাবে কেন? লুয়ের হাসি আসছিল দেখে সুইয়া বলে বাড়িতে আমি তোমার জন্য চা বানিয়ে দেবো, আমার ড্যাড বন্ধুদের সঙ্গে বাইরে গেছে তাই বারণ করার কেউ নেই। লুর সাথে সাথে ওর বাড়ির দিকে দৌড় দেয়। সুইয়া ওকে চা বানিয়ে এনে দেয়। লো বলে আমাকে তোমার ঘর দেখাবে না? সুইয়া ওকে নিজের রুম দেখাতে নিয়ে আসে। লো একটা ট্যাবে দেখে ভাবে এই ড্রয়িংটা তো দেখতে একদম আমার মতো। সুইয়া অবাক হয়ে সাথে সাথে ট্যাব বন্ধ করে দেয়। আরে না, ও দেখে ফেলেছে, মানে আমি গেছি। লো বলে ওটা আমি ছিলাম না। সুইয়া মাথা নাড়ায়। লো জিজ্ঞেস করে তুমি নিজে বানিয়েছ? সুইয়া বলে আমি তো এমনিতেই প্র্যাকটিস করেছিলাম। লো বলে তুমি আমাকে ফ্যান্টাসাইজ করো? সুইয়া বলে না না একদম না, ক্যারেক্টার যাকে বেডের ওপর ফেলেছি সে আমি নই, ইনফ্যাক্ট ওটা তুমিও নাও, ওটা নোবেলের মেইন লিড, আমি শুধু তোমার ফেস ইমাজিনেশন করেছিলাম বলে নিজের মুখের চর মেরে ভাবি লাস্টের লাইনটা বলা কি খুব প্রয়োজন ছিল? আসলে ওকে বাড়িতে আনাই ঠিক হয়নি, সে নিজে এখানে সব জগা কিছু, সে তো পুরো জগা খিচুড়ি বানিয়ে ফেললো। লো ওর একদম কাছে এসে বলে তবে ফিমেল লিডের ফেস তুমি কি ভেবে বানিয়েছো? শ্রেয়া বলে আরে ওইটা আমি নই, আমি তোমার জন্য পারফেক্ট ম্যাচ খুঁজে দেবো। লো বলে না, ডিলিট করে দাও। শ্রেয়া ভাবে লো নির্ঘাত রেগে গেছে। লো বলে আমাকে অন্য কারোর সাথে ফ্যান্টাসাইজ করা বন্ধ করো। সে তো রেগেই চলে যায়। শ্রেয়া বলে যা, আবারও সবকিছু জায়গা খিচুড়ি হয়ে গেল। এরপর সে নিজের বেস্টিকে মেসেজ করে জানাচ্ছিল এখন কি আমি মিস্টার লোকে সেজ করব। তারপর উঠে যেতে যেতে বলে দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর। মাঝরাতে হঠাৎ কেউ গেট নক করায় সে ভয় পেয়ে যায়, ভাবে কি হতে পারে। লো আওয়াজ দিয়ে বলে আমি। শুয়েও অবাক হয়ে বলে তুমি এই সময়ে? লো বলে নিজের কথা থেকে পিছিয়ে যেও না। সে ভেতরে আসতে শুরু করে।
সুয়াও জিজ্ঞেস করে তোমার কথার মানে কি। লো ওকে মেসেজ দেখায়। সুয়াও তো একদম আকাশ থেকে পড়ে। আমি তোমার বেস্টিকে মেসেজ পাঠিয়েছিলাম। সে বলে ভুল করে তোমাকে পাঠিয়ে দিয়েছি। লো বলে আমি মঞ্জুর করছি, আমি চাই তুমি আমাকে চেঞ্জ করো। সুয়াও বলে আমি তো মজা করছিলাম। লো বলে কিন্তু আমি মজা করছি না, আমি সত্যি তোমাকে লাইক করি আর সবসময় লাইক করে আসছি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই লাইক করি। সুয়া ভাবে এই রুটলেস আর ডেভিল প্রফেসরের আমার ওপর এতদিন ধরে ক্রাশ আছে। হঠাৎ কারেন্ট চলে যায়, সে ভয় পেয়ে যায়। তখন লোতাকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে রিজেক্ট করো না। সুয়া বলে তুমি কি আমায় হুমকি দিচ্ছ? লো বলে হুমকিতে যদি কাজ হয় তবে তাই সই। সে তার মাথা ধরে বলে তোমাকে আমাকে রিজেক্ট করার পারমিশন দেওয়া হয়নি। শ্রেয়া বলে তুমি কিভাবে এতটা ডমিনেটিং হতে পারো, আমাকে ভাবতে দাও। লো বলে ঠিক আছে আমি তোমাকে টাইম দিচ্ছি, ভালো করে ভেবে নাও। এবং ওর কাছে এসে কিস করতে চাচ্ছিল, তবে হুট করে কারেন্ট চলে আসে। শ্রেয়া অমনি দূরে সরে গিয়ে পালিয়ে যায়। লো ভাবে যখন আমি কিস করতে যাচ্ছিলাম ও তো পিছিয়ে যায়নি, তার মানে ওর মনেও আমার জন্য ফিলিংস আছে। শ্রেয়াও ভাবে আমার কি হয়েছিল, আজ আমার সাথে এসব কি হচ্ছে। এই খোরস আমাকে কনফেস করে দিল, ওপর দিয়ে বলছে আমাকে লাইক করে। সে এবার কাপড় এনে বলে এগুলো তো ভিজে গেছে, আমার ড্যাডির কাপড় পরে নাও। লো বলে অনেক রাত হয়ে গেছে, কাপড় চেঞ্জ করার পর আমরা জলদি শুয়ে পড়বো। শুয়া বলে কি তুমি কি নিজের বাড়ি ফিরে যাবে না? আমার ঘরে তোমার শোয়ার জায়গা নেই। লো বলে কিন্তু বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি এখন ফিরবো কিভাবে? শুয়া বলে তুমি যখন নিজের বাড়ি থেকে আমার বাড়িতে এলে তখনও তো বৃষ্টি হচ্ছিল। লো বলে ওই সময় একটু তাড়া ছিল, আমাকে জলদি জলদি আসতে হয়েছিল। শ্রেয়া বলে কিন্তু আমার ড্যাড তোমাকে পছন্দ করে না, তাই আমি তোমাকে ওনার বেডে ঘুমাতে দিতে পারি না, ওনার কানে যদি খবর যায়। লো বলে তবে আমি ওনার বেডে ঘুমাবো না। শ্রেয়ার সাথে সাথে বলে উঠি আমার বেডে তো একদমই না। লো বলে আমি তোমার রুমের ফ্লোরে ঘুমাবো, তাহলে চলবে? শ্রেয়াও বলে আচ্ছা ঠিক আছে। লো নিচে বিছানা বিছিয়ে নেয়। শ্রেয়া ভাবে বিশ্বাসই হচ্ছে না, এই ওক্রো আর খরুশ প্রফেসর নিচে শুয়ে আছে। এমনিতে ঘরে সোফা ছিল, ও বাইরে সোফায় শুতে পারতো, কিন্তু আমি ওকে ভেতরে শুতে দিচ্ছি। হয়তো আমি ওকে কোথাও না কোথাও লাইক করি। লো গুড নাইট বললে সে চোখ বন্ধ করে নেয়। লো বারবার তাকে ফিরে দেখে ভাবছিল এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, কিন্তু শুয়া ঘুমে বারবার পাশ ফিরছিল আর একসময় বেড থেকে গড়িয়ে সরাসরি ওর বাহুর উপরে এসে পড়ে। লো বলে তুমি যখন নিজেই এসেছ তখন আমি তোমায় ছাড়বো না, এবং শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ড্যাড এসে বলে তুমি কে আর এখানে কেন শুয়ে আসো, আমার মেয়েকে কেন জড়িয়ে আসো? দুজনে হড়বড়ে উঠে পড়ে। শুয়াও ভাবে আরে না, ড্যাড এখানে আর আমি লুয়ের বাহু ধরি। লোনা ভাবে আমি তার সঙ্গে ফ্লার্টিং করছি। সে বলে ড্যাড আপনি রাগ করবেন না, আপনি যা ভাবছেন তেমনটা নয়, আমাদের মধ্যে কিছুই হয়নি। ড্যাড বলে তোমরা দুজনে একটা ব্ল্যাঙ্কেটে শুয়েছিলে, তবে কি শুধু গল্প করছিলে? আর তুমি আমার কাপড় কেন পরে আসো? লো বলে দেখুন না একদম ফিট হয়েছে। শুয়াও বলে না না আমরা গল্পও করিনি, আমি তো আমার বেডেই শুয়েছিলাম, পাশ ফিটে গিয়ে নিচে পড়ে গেছি। ড্যাড বলে আচ্ছা এত সব কোইন্সিডেন্ট একসাথেই হয়? মিস্টার লো এসব কি হচ্ছে? লো বলে তেমনই হচ্ছে যেমনটা সে বলল। ড্যাড রেগে বলে তোমরা দুজনেই বাইরে এসো। শুয়াও বাইরে আসতেই ড্যাড বলে আমার আসা পর্যন্ত তোমার তর সইল না, আমি যেতে ওকে বাড়িতে ডেকে নিলে। শুয়া বলে আমরা সত্যিই কোনো কিছু বলিনি। ড্যাড বলে কথা বলনি তবে কি করেছো? লো বলে আঙ্কেল আমি শুয়ানকে সেজ করছি, আর কাল রাতে আমাদের মধ্যে সত্যি কিছু হয়নি। যতক্ষণে শুয়াও আমাকে হ্যাঁ না বলবে আমি ওকে ফোর্স করব না। ড্যাড বলে কি তুমি আমার মেয়েকে ফোর্স করবে? শুয়াও বলে ড্যাড রাগ শান্ত করুন। ড্যাড বলে তুমি এখানে কি করছো, ভাবছো তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবো? শুয়াও ইশারা করলে লো চলে যায়। ড্যাড এবার চোখ পাকিয়ে তাকালে শুয়াও মাথা নিচু করে নেয়। এরপর সে অফিসে আসে এবং ভাবে কোম্পানিতে দূরত্ব বজায় রাখতে হবে, তাই দূরে গিয়ে বসে। লো বলে তুমি কি কানে ঠিকমতো শুনতে পাও না? সে বলে আমি খুব ভালো শুনতে পাই, আমার হিয়ারিং ক্যাপাবিলিটি খুব ভালো। লো বলে তবে উঠে এদিকে এসো। সে চুপচাপ ওর পাশে এসে বসে। লো বলে তুমি আজ যে আমার সঙ্গে যাবে? সে মানা করতে যাচ্ছিল, কিন্তু লো চোখ পাকিয়ে তাকালে সে হ্যাঁ বলে দেয়। যে একটু কনফিউজ ছিল যে দুজনের মধ্যে চলছেটা কি। পরে সিনে লো তাকে দেওয়ালের সঙ্গে ঘেরাও করে ধরে। তুমি আমার সঙ্গে যেতে চাচ্ছ না কেন? সে বলে যে তো তোমার সঙ্গে যাচ্ছেই। লো বলে তুমি নিজের বসকে কোয়েশ্চেন করবে? সে বলে খরচ হচ্ছ তুমি। লো বলে না তো। সে এবার তার হাত ধরে ক্ষমা চাইতে থাকে, তারপর মানাতে শুরু করে। গাড়িতে লো জিজ্ঞেস করে এসির টেম্পারেচার বাড়াবে কিনা। সে জলদি লোকে মেসেজ করে আমার জন্য এত কনসার্ন দেখিও না, নইলে যে সন্দেহ হবে, যে মনে মনে ভাবে এমন কেন লাগছে যে আমি এদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে আসি। লো বলে ঠিক আছে মেসেজে জিজ্ঞেস করি তোমার কি ঠান্ডা লাগছে? সে বলে আমাকে বারবার মেসেজ করো না, নইলে সে তো সন্দেহ করবে। এরপর শুয়াও ঘুমে ঢলে পড়ছিল, তা লো ওর মাথা নিজে কাঁধে রাখে। যে ভাবে এই খরচ বস বিশ্বাসই হচ্ছে না,
বস আবার আমার মুখ বন্ধ করার জন্য আমাকে শেষ করে দেবে না তো? সে কেসে উঠে বলে, সুইয়াবের সঙ্গে আপনার যা লেনদেন আছে আমি কাউকে কিছু বলবো না, মুখ একদম বন্ধ রাখবো। লো বলে, থ্যাংক ইউ। যে ভাবি বিশ্বাসই হচ্ছে না উনি আমাকে থ্যাংক ইউ বলেছে। আমি এদের প্রেম অবশ্যই প্রোটেক্ট করব। এরপর ওরা খাবার খেতে যাওয়ার কথা বলে, কিন্তু যে মেসেজ করে দেয়, তোমরা দুজন খেয়ে নিও, আমি যাচ্ছি। শ্রেয়াও জিজ্ঞেস করে যে কোথায় গেল। লো বলে ওর ডগের পা ভেঙে গেছে। পরদিন শ্রেয়াও জেকে জিজ্ঞেস করে, তোমার ডগি কেমন আছে? যে অবাক হয়ে বলে, কোন ডগি? আমার তো নেই। লো ওর দিকে তাকালে এসে বলে, হ্যাঁ আমার ডগের অ্যালার্জি হয়েছে। শ্রেয়া বলে, কিন্তু ওর তো পা ভেঙে গিয়েছিল। যে বলে, হ্যাঁ ওর পাও সঙ্গে ভেঙে গিয়েছে। শ্রেয়া বলে, যখন ডগি রেখেছ তবে ওর প্রতি তোমার খেয়াল রাখা উচিত। যে বলে, হ্যাঁ পরের বার থেকে খেয়াল রাখবো। পরের দিন সকালে শ্রেয়াও এসে দেখে লো আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গাড়িতে উঠে বলে, আমি তো তোমাকে আমাকে পিক করতে বলিনি। লো ওর একদম কাছে এসে সিট বেল্ট লাগিয়ে দিতে থাকে। শ্রেয়াও লজ্জা পাচ্ছিল, কিন্তু ড্যাডকে আসতে দেখে ওর মাথা নিচু করে নামিয়ে দেয়। আমার ড্যাড আসছে। ড্যাড চলে যাওয়ার পর সে মাথা ওপরে তোলে। লো বলে, মনে হচ্ছে সবচেয়ে বেশি জরুরি তোমার ড্যাডের মন জয় করা। এরপর লো সেই জায়গায় আসে যেখানে শ্রেয়াবের ড্যাডের দোকান ছিল। এক লোক বলে, আপনি একটা এসি কেন কিনে নিচ্ছেন না? ড্যাড বলে, নিজের মেয়ের জন্য টাকা জমাচ্ছি। লো তখন ড্যাডের জন্য একটি এসি পাঠিয়ে দেয়। ড্যাড অবাক হন, কারণ তিনি কোনো অর্ডার করেনি। শ্রেয়াও লোকে কল করে জিজ্ঞেস করে, এবং যখন সে বুঝতে পারে এটা ওরই কাজ, তখন সে দৌড়ে আসে। তুমি আমার ড্যাডকে এসি কেন কিনে দিলে? লো বলে, তাতে কি হয়েছে? শ্রেয়া বলে, আমরা কি ব্লাড রিলেটেড যে তুমি আমাকে এভাবে ফ্রিতে কিছু কিনে দিবে? বলো দাম কত? লো বলে, দরকার নেই। শ্রেয়া বলে, কেন দরকার নেই? আমি কোনো কিছু ফ্রিতে নেই না। লো বলে, এত ফর্মাল কেন হচ্ছ? সে বলে, গিফটের কথা আলাদা, কিন্তু এত দামি জিনিস নিতে পারবো না। আমি চাই তোমার জিনিসের প্রতি নয়, বরং তোমার প্রতি ধীরে ধীরে আমার ভালোবাসা আসুক। বলো কত দাম? লো বলে, 1 লাখ। সে তো অবাক, এত দামি কেন অর্ডার করলে? সস্তাটাও তো কিনতে পারতে। লো বলে, ঠিক আছে পরের বার সস্তা কিনবো। শ্রেয়াও টাকা ট্রান্সফার করে দেয়। লো দেখে তার নাম্বার সেভ করা আছে রুটলেস ডেভিল প্রফেসর বলেই। শ্রেয়া বলে, ওটা আগের ছিল। লো বলে, তুমি আমাকে এমন ভাবো, এখনই চেঞ্জ করো। শ্রেয়া বলে, এটাও তো ঠিক আছে। লো ওর ফোন কেড়ে নিতে গেলে সোফায় ধস্তাধস্তির সময় লো ওর ওপরে পড়ে যায়। দুজনেই খুব ক্লোজ ছিল এবং প্রায় কিস হয়ে যাচ্ছিল। তখনই আবার নিয়ান চলে আসে। আরে না, আমি আবার ভুল টাইমে চলে এলাম। লো বিরক্ত হয়ে বলে, আসার আগে নক কেন করনি? নিয়ান পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় লো শ্রেয়ানকে বেরিয়ে শুয়ে দিচ্ছে। সে বাধা দিতে গেলে লো ওর হাত উপরে তুলে ধরে। আমি অনেকদিন ধরে এই দিনটির জন্য ওয়েট করে আছি বলেই কিস করতে শুরু করে। শ্রেয়াও তাকে পাল্টা কিস করে, কিন্তু বাস্তবে শ্রেয়াও এসব স্বপ্ন দেখছিল এবং হুট করে ঘুম ভেঙে যায়। আমার স্বপ্ন দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তখনই ওর কাছে কল আসে যে মিস্টার লুয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে দৌড়ে হসপিটালে আসে। তোমার কিছু হতে পারে না, আমি তোমাকে এখনো কনফিউজও করিনি। আইসিওর বাইরে থেকে এসে নার্সের আওয়াজ পায়, সরি আমরা বাঁচাতে পারলাম না। সে সেখানে বসে কাঁদতে শুরু করে। তখনই পেছন থেকে লো আওয়াজ দেয়। শ্রেয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লো বলে, আমি একদম ঠিক আছি, শুধু হাতে চোট লেগেছে। শ্রেয়া বলে, আমার আইসিইউতে ভয় লাগে, আমার ড্যাডও এখানে অ্যাডমিট হয়েছিল। লো বলে, চিন্তা করো না। শ্রেয়া বলে, কিভাবে করবো না? তোমার কিছু হয়ে গেলে কি হতো? লো ওর মুখ ধরে বলে, আরেকবার বলো। শ্রেয়া বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। লো তাকে কিস করতে শুরু করি। শ্রেয়া বলে, পাবলিক প্লেসে এসব করছো? সে সরিয়ে দিতে গেলে লুয়েস চোটে ব্যথা পায়। তবুও সে জিজ্ঞেস করে, বলো আমি তোমার কে হই? শ্রেয়া বলে, বয়ফ্রেন্ড। দুজনেই দুজনের নাকে না ঘষতে থাকে। পরে সিনে সবাই একসঙ্গে ডিং করছিল। লো শ্রেয়াওকে স্যুপ বেড়ে দেয়। হি জিজ্ঞেস করে, বস তোমাকে নিজের হাতে স্যুপ কেন দিল? সবাই তাদের দিকে তাকালে যে ভাবে এবার নির্ঘাত এদের অ্যাফেয়ার ধরা পড়বে। শ্রেয়াও ইশারায় বলে, তুমি কেন আমায় স্যুপ দিলে? তুমি কি জানো না আমরা পাবলিকালে আছি? লো সবার সামনে ঘোষণা করে, কারণ আমি ওকে লাইক করি। সবাই হইচই শুরু করে দেয়। লো ওর হাত ধরলে সবাই খুব খুশি হয়। হি জিজ্ঞেস করে, শ্রেয়া বলো বসের মন কিভাবে জয় করলে? লো বলে, তোমার এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি শ্রেয়াওকে কিভাবে চেঞ্জ করেছি। আমার ওর ওপর বহু বছরের ক্রাশ ছিল। সবাই এটা শুনে আরো বেশি এক্সাইটেড হয়। পরের সিনে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। শ্রেয়া বলে, সবাইকে কেন আমাদের রিলেশনশিপের কথা বললে? লো বলে, কারণ আমি সবাইকে জানাতে চাই তুমি আমার গার্লফ্রেন্ড। শ্রেয়াও তাকে কিস করে। লো বলে, এই নিয়ে দ্বিতীয়বার তুমি নিজে থেকে কিস করলে। শ্রেয়াও অবাক হলে লো মনে করিয়ে দেয় যে কলেজে একবার টালমাতাল অবস্থায় সে কিস করেছিল। শ্রেয়া ভাবলো ওটা তাহলে স্বপ্ন ছিল না। লো ওকে জড়িয়ে ধরে। তখনই ড্যাড চলে আসে এবং শ্রেয়াওকে আলাদা করে বলে, তুমি মাঝরাতে আমার মেয়েকে জ্বালাচ্ছ? শ্রেয়া বলে, না ড্যাড, এটা আমার বয়ফ্রেন্ড। ড্যাড বলে, বয়ফ্রেন্ড? ও কি তোমাকে প্রেশার দিয়েছি? শ্রেয়া বলে,
তোমার মেয়েকে কেউ ফোর্স করতে পারে? ড্যাড বলে, ডেট করলেও মাঝরাতে এভাবে কি সিপকে থাকে? প্রতিবেশীরা দেখলে কথা শোনাবে। শ্রেয়া বলে, মাঝরাতে কোন প্রতিবেশী জেগে আছে? আর আমরা লিগ্যাল কাপল। ড্যাড লোকে চলে যেতে বলে। লো যাওয়ার সময় শ্রেয়াবের হাত ধরে বলে, নিজের খেয়াল রেখো। ড্যাড তাদের এমনভাবে আলাদা করে যেন ওরা চিরকালের জন্য দূরে সরে যাচ্ছে। পরের দিন লো অনেক গিফট নিয়ে আসে। ড্যাড বলে, তুমি কি গিফট দিয়ে আমাকে মানাতে পারবে? আগে আমার সাথে দাবা খেলো। শ্রেয়া বলে, ড্যাড ও তো কখনো দাবা খেলেনি। কিন্তু লো ড্যাডকে হারিয়ে দেয়। ড্যাড ভাবে ওর বেশ স্কিল আছে। লো যাওয়ার পর শ্রেয়াও ড্যাডকে বলে, মিস্টার লুয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ওকে নিজের ছেলের মতো ট্রিট করো। ড্যাড জিজ্ঞেস করে, কেন ও নিজের বাপ নেই? শ্রেয়াও ওর ফ্যামিলির কথা সব জানায়। ড্যাড বলে, ঠিক আছে, পরের বার এলে ওর জন্য রান্না করে দেব। ড্যাড দোকানে কাজ করার সময় ওনার কোমর মচকে যায়। লো ওনাকে সামলায় এবং ম্যাসাজ করে দেয়। ড্যাড বলে, তোমাকে নিয়ে আমার ভুল ধারণা ছিল, তুমি সত্যি ভালো ছেলে। লো বলে, শ্রেয়াও রাজি থাকলে আমি এখনই ওকে বিয়ে করতে পারি। ড্যাড হাসেন যে ছেলেটা কতটা সিরিয়াস। শ্রেয়া ওর অফিসে উকে দিচ্ছিল। লো হাত বাড়ালে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শ্রেয়া বলে, তুমি আমার ড্যাডকে মানাতে গিয়েছিলে? লো বলে, রিওয়ার্ড দেবে না? শ্রেয়া বলে, স্বপ্নে পাবে। লো ওকে কোমর ধরে নিজের কাছে টেনে নেয় এবং কিস করতে শুরু করে। কিস করতে করতে লো বলে, তুমি আমার যে ড্রয়িং বানিয়েছিলে আর আমাকে নিয়ে যা যা ফ্যান্টাসাইজ করেছিলে, এখন সেসব আমার সঙ্গে করো। শ্রেয়াও ভাবলো, এ কবে থেকে এমন সব চিন্তা ভাবনা করতে শুরু করলো? তার মানে ওর এই কোল্ড ফেসটা শুধু দেখানোর জন্যই? বাস্তবে ও আসলে এমন নয়। শ্রেয়াও ও চশমা খুলে তাকে কিস করতে শুরু করলো। লো তাকে কিস করতে করতে বেডে নিয়ে যায়। এরপর হিলি তাদের কোম্পানিতে আসে এবং বলে, শ্রেয়াও, আমি তোমার ক্লায়েন্ট, আমাকে পানি এনে দাও। শ্রেয়া যখন পানি আনছিল, লো তাকে থামিয়ে দিয়ে বলে, শ্রেয়াই তোমার কেস হ্যান্ডেল করবে। হিলি বলে, এই গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমার কেস হ্যান্ডেল করবে, তুমি করো। লো বলে, শ্রেয়াও একজন প্রফেশনাল। হিলি মানা করে দিলে লো বলে, ঠিক আছে, তবে অন্য কোনো ল ফার্মে যাও, কারণ আমিও তোমার কেস হ্যান্ডেল করবো না। এই বলে তাকে তাড়িয়ে দেয়। হিলি এবার রেগে ভাবতে থাকে, একটি মেয়ের জন্য আমাদের হি ফ্যামিলিকে অফেন্ড করছো। শ্রেয়া বলে, এইটার কি দরকার ছিল? আমার কোয়ালিফিকেশন তো তেমন ভালো নয়। লো বলে, নিজের ওপর ভরসা রাখো, তুমি এক্সিলেন্ট। একজন লয়ার হিসেবে নিজের ওপর কনফিডেন্স রাখো, তবেই তুমি ক্লায়েন্টের জন্য কেস লড়তে পারবে। শ্রেয়া বলে, তুমি আমার প্রশংসা করছো, বিশ্বাসই হচ্ছে না, কখনো এক্সপেক্টও করিনি। লো বলে, আমি সত্যিটাই বলছি। তখন বোর্ড মেম্বাররা আসে এবং বলে, শ্রেয়া, তুমি হিলের কাছে ক্ষমা চাও। লো বলে, ও ক্ষমা চাইবে না। মেম্বাররা বলে, তবে ওকে রিজাইন করতে হবে। লো বলে, ওকে, আমিও রিজাইন করব। শ্রেয়াবের কান্না আসছিল। লো তাকে আগলে ধরে এবং হাক করে। এরপর হিলি গিয়ে মিস্টার লুয়ের মায়ের কান ভাঙায়। মা শ্রেয়াকে ডেকে 10 মিলিয়ন টাকা অফার করে এবং ওনার ছেলেকে ছেড়ে চলে যেতে বলে। শ্রেয়া বলে, আপনার ছেলে আপনার চোখে মাত্র 10 মিলিয়নের? মা বলে, তোমরা কখনো এক হতে পারবে না, কারণ আমাদের ফ্যামিলির স্ট্যাটাস এক নয়। শ্রেয়া বলে, আমার কিছু যায় আসে না, আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই থাকবো। যতক্ষণ না মিস্টার লো আমাকে নিজে চলে যেতে বলবে, ততক্ষণ আমি কোথাও যাব না। লো তার মাকে কল করে বলে, আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। ছোটবেলায় যেমন দূরে ছিলেন, এখনও তেমন দূরে থাকুন। আপনি আমাকে জন্ম দিয়েছেন, তার মানে এই নয় যে আমার লাইফ আপনার হবে বা আপনার ইচ্ছেই চলবে। বেশি কিছু বললে আমি ফ্যামিলির সাথে সম্পর্কই ভেঙে দেব। এরপর সে শ্রেয়ানকে জড়িয়ে ধরে বসেছিল। শ্রেয়াও হাসতে হাসতে বলে, তোমার মা তো আমাকে 10 মিলিয়ন অফার করেছিল তোমাকে ছাড়ার জন্য, আমি অন দ্য স্পট না করে দিয়েছি, 10 মিলিয়ন হাতছাড়া হয়ে গেল। লো বলে, আজ থেকে আমার সব টাকা তোমার। শ্রেয়া ভাবে, কখনো ভাবিনি মিস্টার লুয়ের সব টাকা আমার হবে, এখন তো আমি ওর ওয়াইফ হয়েও থাকতে পারি। লো বলে, মা আবার ডিস্টার্ব করলে আমাকে বলবে। শ্রেয়া বলে, আসলে উনি তেমন ডিস্টার্ব করেনি, উনি শুধু তোমাকে বলছেন না, ভালোবাসার চেয়ে দামি কোনো কিছুই হয় না। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। এরপর লো হিলিকে গিয়ে বলে, খবরদার শ্রেয়াকে আর বিরক্ত করবে না, কারণ আমি শুধু ওকেই ভালোবাসি। এখানে এসে তাকে পুরোপুরি রিজেক্ট করে চলে যায়। লো কোম্পানি থেকে রিজাইন করতে করতে বলে, আমি এই কোম্পানিতে শুধু এর জন্যই জয়েন করেছিলাম কারণ শ্রেয়াও এখানে ছিল, এখন ও চলে যাচ্ছে, তো আমার এখানে থাকার কোনো মানে হয় না। শ্রেয়াও নিজের জিনিসপত্র প্যাক করছিল, সবাই খুব স্যাড ছিল। মিস্টার লু এসে তাকে হেল্প করতে শুরু করলে বাকি কলিগরা বলে, তুমি চাইলে আমরাও রিজাইন করব। এরপর মিস্টার লু সবাইকে নিয়ে একটি নতুন ল কোম্পানি খোলে। কিছু সময় পরে সিনে দেখা যায় শ্রেয়াও একজন খুব নামকরা লয়ার হয়ে গেছে এবং বড় কেস জিতে গেছে। লু ওর জন্য ফুলে তোড়া নিয়ে আসে এবং বলে, এখন তো তুমি বড় প্রফেশনাল হয়ে গেছো, জানি না আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। শ্রেয়াও সাথে সাথে ফুলে তোড়া নিয়ে বলে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। লু তাকে হ্যাক করে নেয়। দুজনে একে অপরকে কনফিউজ করে এবং সারা জীবনের জন্য একসঙ্গে থাকতে শুরু করে। আর এভাবেই স্টোরিটি শেষ হয়। যদি স্টোরিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।